হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের 15তম লেকচারে। 15তম লেকচারে আমরা ইতিমধ্যে 14টা ক্লাস শেষ করেছি। আমরা আজকে টপিকটা শেষ করলে আমার গ্রামারের আর দুইটা টপিক বাকি থাকবে। এটা হচ্ছে প্রিপোজিশন আর এটা হচ্ছে পাংচুয়েশন মার্কস। তাহলে আমরা মোটামুটি আশা করা যাচ্ছে আমরা 25 মার্চের মধ্যে আমাদের ইংলিশের যে জার্নিটা আছে সেটা তোমাদের সুন্দরভাবে শেষ হয়ে যাবে। আমরা মোটামুটি 21টা বা সর্বোচ্চ হলে 22টা লেকচার লাগবে। আমাদের আজকে যেহেতু 15 আর আমাদের মোটামুটি 6 থেকে 7টা লেকচার আমরা মার্চের মধ্যেই আমাদের ঈদের বন্ধের আগে আমরা শেষ করে ফেলবো। তো আশা করা যাচ্ছে চমৎকার একটা জার্নি তোমাদের সাথে হতে যাচ্ছে। সবাই একটু যুক্ত হয়ে যাও ক্লাসের মধ্যে, আমাকে একটু জানাও সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা। তোমাদের সাথে একটা গুড নিউজ আছে, আমি দিব, ঠিক আছে তোমাদেরকে। ভাইকে একটু জানাও যে সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা। ভাই কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আজকে দেখো, আজকে আমরা পড়ব হচ্ছে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস নিয়ে। আজকে সিনোনিমস অ্যান্টোনিমস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সিনোনিম অ্যান্টোনিম সলভ করব কিভাবে, কোন কোন ব্যাপারগুলো মাথায় রাখা লাগবে এবং সিনোনিম অ্যান্টোনিম সলভ করার ক্ষেত্রে আসলে মূল কথাগুলো কি। হ্যাঁ, এখানে তুমি কি রুলস পড়বা না মুখস্থ করবা নাকি প্র্যাকটিস করবা, কোন জিনিসটাকে তুমি আসলে বেশি গুরুত্ব দিবা, এই পুরোটা জিনিসকে আমরা আজকে ধরে ধরে সলভ করব। ওকে, সো লেটস স্টার্ট। অল ক্লিয়ার, রাইট? অল ক্লিয়ার, এভরিথিং ইজ ক্লিয়ার। চলো, এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। আচ্ছা, তাহলে আমরা একটু আসি যে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় কি বলতো? সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। ওকে, আচ্ছা, চলো আমরা প্রথমে একটু আলোচনা করব যে সিনোনিমস অ্যান্টোনিমস সলভ করার ক্ষেত্রে আসলে কোন ব্যাপারগুলো আমরা আসলে মাথায় রাখবো। খেয়াল করো, থিংস টু রিমেম্বার। ওকে, দেখো প্রথমে যে ব্যাপারটা আমরা একটু মনোযোগ দিব সেটা হচ্ছে সিনোনিমস অ্যান্টোনিমস। এই ব্যাপারটা দেখো, এখানে কোনো গ্রামাটিক্যাল রুলস বা কোনো ধরনের টাইপ ভিত্তিক যে রুল আমরা মডিফায়ারে পড়েছি, কমপ্লিটিং সেন্টেন্সে পড়েছি, ন্যারেশনে পড়েছি, এখানে এইরকম রুলগুলো দরকার নেই বা রুলগুলো কার্যকর না। প্রথম ব্যাপার যে নো স্পেসিফিক রুলস, নো স্পেসিফিক রুলস রিকোয়ার্ড। তার মানে আমরা প্রথমে এই ধারণাটা মাথায় রাখবো আজকে যে আমরা সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করার ক্ষেত্রে আসলে রুলটা কার্যকর না। এখানে যে এমন হবে, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে, ইডি হবে, ভিত্রি হবে, এইরকম ভাবে আমাদের কোনো ধরনের গ্রামাটিক্যাল রুলস আমরা পড়াশোনা এখানে করব না। ওকে, 2 নাম্বার ব্যাপার দেখো, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা সেটা হচ্ছে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমসে আমার সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি সিনোনিম অ্যান্টোনিমস ভোকাবুলারি কতটুকু জানো। তোমার এখানে সবচেয়ে বেশি দরকার হচ্ছে রিচনেস ইন ভোকাবুলারি, রিচনেস ইন ভোকাবুলারি। আর 3 নাম্বার ব্যাপার যেটা সর্বশেষ সেটা হচ্ছে এখানে 100% প্র্যাকটিস, 100% প্র্যাকটিস। আচ্ছা, আমরা কি বুঝলাম? আমার কথা কি ক্লিয়ার বলো তো? আমরা ন্যারেশনের ক্ষেত্রে, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে, কমপ্লিট সেন্টেন্সে আমরা যেভাবে রুলস ভিত্তিক আলোচনা করছি, এটা হলে এমন হবে, এটা থাকলে ওইটা হবে, প্রেজেন্ট হবে, পাস্ট হবে, কিন্তু এখানে আমাদের রুলস কোনো কার্যকর জিনিস না। তুমি যত বেশি ভোকাবুলারি জানবা, তোমার ভোকাবুলারি যত বেশি রিচ হবে, তুমি যত বেশি শব্দ জানবা, সেগুলো ব্যবহার করে তুমি সিনোনিমস অ্যান্টোনিমস তৈরি করবা। আর তৃতীয় এবং সর্বোচ্চ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই পড়াটায় বা এই টপিকটায় আমার জন্য দরকার হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি এই টপিকে তত বেশি বসবা। বুঝা গেল? তাহলে আজকের আমাদের ক্লাসটা কোনো ধরনের রুলস নেই, কোনো ধরনের নিয়ম কানুন নেই। আমরা শুধু আজকের ক্লাসে হিউজ পরিমাণ কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব। আমরা বেশ কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব এবং সেগুলোর ক্ষেত্রে আমি দেখাবো যে শব্দের ভ্যারিয়েশন গুলো কিভাবে তুমি সলভ করবা, কিভাবে তুমি সিনোনিম বসানোর ক্ষেত্রে চিন্তা করবা, যে শব্দগুলো কিভাবে হইতে পারে, অ্যান্টোনিমের ক্ষেত্রে চিন্তা করব আমরা। সো আজকের ক্লাস হচ্ছে আমি তোমাদের পড়াবো না, আমরা সবাই মিলে একসাথে প্র্যাকটিস সেশন খেলবো। ওকে, স্টার্ট। তাহলে সবাই রেডি আছো বলো তো? আজকের ক্লাসে কিন্তু আমি যেমন পড়াবো পাশাপাশি তোমাদেরকে আজকের ক্লাসে অনেক বেশি পার্টিসিপেট করা লাগবে,
কারণ এগুলো হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিসের খেলা। যত বেশি যে যত প্র্যাকটিস করবা তার এখানে তত ভালো হবে। এখানে কোনো নিয়ম নাই যে ও ভালো ছাত্র ও খারাপ ছাত্র, ও গ্রামার ভালো পারে ও কম বুঝে, ও সারা রিডিং বেশি পারে ও রিডিং কম পারে, এগুলো কোনো ম্যাটার করে না। একজন ব্যক্তি বোর্ড কোয়েশ্চেন বিশেষ করে যত বেশি প্র্যাকটিস করবে তার এই টপিকে সম্ভাবনা, পড়াশোনা, জানাশোনা, উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে। ওকে, লেটস স্টার্ট। চলো, লিখতে হবে। হ্যাঁ, তোমরা খাতায় লিখতে পারো অথবা কমেন্টে লিখতে পারো, তোমরা পরবর্তীতে নোট করে নিবা, কোনো সমস্যা নেই। রেডি? এই যে ঋষিতা বলেছে রেডি, গুড। আজকে ক্লাসে তাহলে নোট নেই না, এখানে কোনো গ্রামাটিক্যাল কোনো টার্ম নাই, সো নোট করা লাগবে না। হ্যাঁ, চলো ভাইয়ের সাথে শুরু করো আজকে খেলা। হ্যাঁ, ওকে, প্রথম প্রশ্ন আমরা 24 কোয়েশ্চেনে শুরু করছি, 24 ঢাকা বোর্ডের প্রশ্ন। ওকে, আচ্ছা, আমরা একটা ডেমো কোয়েশ্চেন যদি দেখি, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। দেখো 24 সালে এই প্রশ্নটা আসছে, এখানে দেখো সবগুলো অ্যান্সার সম্ভবত নাই, হ্যাঁ সবগুলো আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্যাসেজ। তোমাদের প্রশ্নটা বোঝার সুবিধার্থে রেডিও প্রো ম্যাক্সে আমি পরীক্ষার্থী 26 আমি কি ক্লাসটা করতে পারি? তুমি যেহেতু ইতোমধ্যে ক্লাসে ঢুকেই গেছো, তাহলে ক্লাস করা শুরু করে দাও। হ্যাঁ, চলো, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের একটা প্যাসেজ, ঠিক আছে? এই প্যাসেজের মধ্যে যেই শব্দগুলো থেকে সিনোনিম বা অ্যান্টোনিম এসেছে, এই শব্দগুলোকে আমি আলাদা করে মার্ক করে রেখেছি, যাতে করে দেখো এটা তোমাদের পরীক্ষার হলের মধ্যে আন্ডারলাইন করা থাকবে, কিন্তু এখানে আন্ডারলাইনটা বোঝা যায় না। হ্যাঁ, তোমরা স্মার্ট বোর্ডে বুঝবা কম, সেই জন্য ভাই কি করছি বলতো, আমি এটাকে সুন্দরভাবে কালার করে দিছি। সো আমরা এখন প্যাসেজটা সবার আগে পড়বো। সবার আগে কাজ কি, তুমি প্যাসেজটা আগে পড়বা। প্যাসেজটার বাংলা, এই যে শব্দগুলো আছে এগুলোর বাংলা আগে তুমি পড়বা, বুঝবা, জানবা। এরপরে এখানে আমরা গিয়ে দেখবো যে কোন শব্দের অ্যান্টোনিম চেয়েছে, কোন শব্দের সিনোনিম চেয়েছে, আমরা তারপরে এগুলো সলভ করবো। ঠিক আছে, চলো তাহলে প্রথমে আমরা একটু প্যাসেজটাকে পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি কি বলেছে। খেয়াল করো, all of us know that, all of us মানে আমাদের সবাই, আমাদের মধ্যে সবাই, know that আমরা জানি যে what a dream is, স্বপ্ন জিনিসটা কি। আমরা সকলেই জানি যে স্বপ্ন জিনিসটা আসলে কি। জেনারেলি, সাধারণত, সাধারণত জিনিসটা কি, যেটা সব সময় ঘটে, এটাকে আমরা বলেছি সাধারণত। উই ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ, আমরা আমাদের ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি। স্লিপ মানে কি, ঘুম। ড্রিমস মে অ্যাপিয়ার, স্বপ্নটা হতে পারে, স্বপ্নটা মনে হতে পারে, বা স্বপ্নটা প্রকাশিত হতে পারে। অ্যাপিয়ার মানে কি, মনে হওয়া, প্রকাশিত হওয়া, বা কারো কাছে ফুটে ওঠা। তাহলে স্বপ্নটা হতে পারে টু বি শর্ট অর লং লাস্টিং। তাহলে স্বপ্ন হতে পারে শর্ট, ছোট হতে পারে, আবার লং হতে পারে। স্বপ্ন দীর্ঘ সময় যাবত দেখতেছি আমরা। সামটাইমস, মাঝে মাঝে, সামটাইমস কি, মাঝে মাঝে। উই সে, আমরা বলি যে আই ড্রিমড ফর দ্য হোল নাইট, আমি সারা রাত জুড়ে স্বপ্ন দেখছি। মাঝে বলি না, অনেক বড় ঘটনা, অনেক বড় স্বপ্ন, হ্যাঁ, তো তখন বলতেছে আমি সারা রাত ধরে স্বপ্ন দেখছি। বাট ডু উই রিয়েলি, আমরা কি সত্যিকার অর্থেই ড্রিম ফর দ্য হোল নাইট, আমরা কি পুরো রাত জুড়ে সত্যি স্বপ্নটা দেখি? এটা প্রশ্ন করেছে। সাম ড্রিমস আর সুইট অর রোমান্টিক, কিছু কিছু স্বপ্ন খুবই মিষ্টি এবং খুবই রোমান্টিক। হ্যাঁ, সাম আর হরিবল, কিছু কিছু স্বপ্ন অত্যন্ত ভয়ঙ্কর। when we dream something extremely bad, আমরা যখন কোনো কিছু অত্যন্ত খারাপ স্বপ্ন দেখি, অত্যন্ত অত্যন্ত, we call it a nightmare, আমরা এটাকে দিবা স্বপ্ন বলি বা দুঃস্বপ্ন বলি। ওকে, দিবা স্বপ্ন বা দুঃস্বপ্ন। ওকে, তাহলে আমরা প্যাসেজটা আশা করি বুঝতে পেরেছি। এবার এই প্যাসেজের শব্দগুলো, সেগুলো কি চেয়েছে আমরা এবার এখানে সলভ করি। চলো, প্রশ্ন বলেছে অল এর অ্যান্টোনিম কি, এ ফর অ্যান্টোনিম, এস ফর সিনোনিম। তাহলে অল শব্দটার, হ্যাঁ, অল শব্দটার যদি আমরা বিপরীত শব্দ বলি তাহলে কি বলবো, বলো, চেষ্টা করো। অল শব্দের বিপরীত কি বলবো? আমরা বলতে পারি যে সবাই, সবার চাই। তুমি বলতে পারো কিছু কিছু মানুষ, অথবা বলতে পারো যে নান, কেউ না। তার মানে দুইটা উত্তরই সঠিক। অল মানে সবাই, তাহলে সবাই বিপরীত কি হবে? অল্প কয়েকজন, তাহলে সাম। আবার যদি বলি সবার বিপরীত কেউ না, নান, কেউ না, তাহলে ওইটা উত্তর সঠিক। তাহলে সাম দিলে উত্তর সঠিক হবে, নান দিলে উত্তরটা সঠিক হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু পড়ার মধ্যে থাকবো। হ্যাঁ, তোমরা অনেকেই অপ্রয়োজনীয় কথাবার্তা বা অপ্রয়োজনীয় কমেন্টে লিপ্ত না হয়ে আমরা সময়টাকে কাজে লাগাই। আমরা মোটামুটি 1.5-2 ঘন্টা একটা ক্লাস নিব, খুব বেশি বড় ক্লাস হবে না আজকে, কিন্তু আজকের ক্লাসটা প্র্যাকটিসের।
আজকের ক্লাসটা তোমার আমার নিজেদেরকে ঝালাই করে নেওয়ার। সো অপ্রয়োজনীয় কথা, কমেন্ট এগুলো বাদ দিয়ে আমরা পড়ায় মনোযোগী হই। আমরা আমাদের মূল কাজ যেটা করতে আজকে রাতে আমরা সবাই একত্রিত হয়েছি, সম্মিলিত হয়েছি, সেই কাজটা আমরা সবাই মিলে করি। ঠিক আছে, আমরা পড়ার মধ্যে মনোযোগ দিই। ওকে, তাহলে প্রথম কি গেল? তাহলে আমরা কি পাচ্ছি যে ফিউ হবে না, অল। হ্যাঁ, অল এর জায়গায় ফিউ হতে পারে। ফাইন, এই যে সুন্দর একটা অপশন। ফিউ অল্প কিছু, খুব অল্প মানুষ। তাহলে সাম মানে কিছু মানুষ, ফিউ মানে অল্প কিছু মানুষ, আবার নান মানে কেউ না। সো সবগুলো অ্যান্সার হতে পারে। এবার আসে জেনারেলি। তাহলে জেনারেলি মানে কি? সাধারণত, তাই না? জেনারেলি জিনিসটা অর্থ হচ্ছে কমনলি যেটা ঘটে, সাধারণত যেটা ঘটে। তাই এটার বিপরীত কি হবে? জেনারেলির বিপরীত কি হবে? জেনারেলি মানে কি? সাধারণত, সচরাচর, সব সময়। তাহলে এইখানে বিপরীত কি হবে? রেয়ারলি, রাইট? কি হবে বিপরীত শব্দ? রেয়ারলি। রেয়ারলি, একদম কদাচিৎ, অথবা সেলডম, মানে কোনো কিছু মানে সবসময় ঘটে না বললেই চলে। তাহলে জেনারেলি মানে সচরাচর, যেটা প্রতিনিয়ত ঘটে, যেটা সবসময় ঘটে, যেটা কমনলি ঘটে। তাহলে বিপরীত কি হতে পারে? রেয়ারলি বা বেয়ারলি বা সেলডম, অর্থ হচ্ছে খুবই কদাচিৎ, খুবই কম সংখ্যক বা কম সময় ঘটে। আমরা কি বলি? রেয়ারলি অর সেলডম। ওকে, অথবা আবার আরো একটা ওয়ার্ড আসতে পারে এখানে, জেনারেল জায়গায় ওকেশনালি আসতে পারে। হ্যাঁ, ওকেশনালি। ওকেশনালি এটার অর্থ কি? একদম মাঝে মাঝে। তাহলে জেনারেলি জিনিসটা দ্বারা বোঝা যাচ্ছে প্রায় সবসময়, আর অকেশনালি বলি অথবা রেয়ারলি বলি, সেলডম বলি, প্রত্যেকটা শব্দের অর্থ হচ্ছে খুবই কম, মাঝে মাঝে, অল্প অল্প করে। ঠিক আছে? ওকে, অ্যাপিয়ার। তাহলে অ্যাপিয়ার মানে কি বলতো? অ্যাপিয়ার মানে কোনো কিছু প্রকাশিত হওয়া। অ্যাপিয়ার মানে হচ্ছে কোনো কিছু আমাদের সামনে আসা, প্রকাশিত হওয়া, প্রচারিত হওয়া। কি চেয়েছে? বিপরীত। তাহলে ওকে, অ্যাপিয়ারের বিপরীত কি হবে? আমরা জানি অ্যাপিয়ারের একটা সহজ বিপরীত আছে, হচ্ছে ডিসঅ্যাপিয়ার। ডিসঅ্যাপিয়ার, হ্যাঁ, উধাও হয়ে যাওয়া। তাহলে উধাও হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া, এটার আরেকটা সিনোনিম আছে, ছোটবেলা থেকে এটা পড়ে আসছো, দ্যাট ইজ ভ্যানিশ। ভ্যানিশ, রাইট? তাহলে কি? ডিসঅ্যাপিয়ার অর্থ কি? মুছে যাওয়া, লুকিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, গভীরে ঢুকে যাওয়া। আবার ভ্যানিশ শব্দ অর্থ কি? কোনো জিনিস হারিয়ে যাওয়া, উড়ে যাওয়া, পালিয়ে যাওয়া। এটা আমরা কি বলি? ভ্যানিশ। দেন কোয়েশ্চেন ইজ লং। লং শব্দের সিনোনিম চেয়েছে। লং কি? লম্বা। লং মানে বড়, লং মানে হচ্ছে প্রশস্ত, রাইট? অনেক বড়। তাহলে লং কে আমরা কি বলতে পারি? লং হতে পারে কি? লেন্থি। লেন্থি মানে কি? লম্বা, অথবা এক্সটেন্ডেড। এক্সটেন্ডেড মানে কি বলতো? এক্সটেন্ড মানে হচ্ছে কোনো জিনিস প্রসারিত করা, আর এক্সটেন্ডেড শব্দ হচ্ছে প্রসারিত। একটা জিনিস একটু তোমরা একটু খেয়াল রাখবে, সেটা হচ্ছে প্রশ্নের মধ্যে যেই পার্ট অফ স্পিচ আছে, উত্তরটা সেই পার্ট অফ স্পিচে করবা। তাহলে প্রশ্ন যদি ভার্ব থাকে, উত্তরটা ভার্বে করবা। প্রশ্ন যদি অ্যাডজেক্টিভ হয়, উত্তরটা অ্যাডজেক্টিভ করবা। প্রশ্ন যদি নাউন থাকে, উত্তরটা তোমরা নাউনে করবা। এই জিনিসটা একটু মেনটেন করবা, ঠিক আছে? ওকে, এবার আসো, আমরা মানে এবিসি মেনটেন করতেছি না, আমরা এক পাশ করে শেষ করতেছি, সমস্যা নাই। নাইট। তাহলে নাইটের সিনোনিম কি হবে বলতো? নাইটের সিনোনিম মানে কি? নাইট মানে হচ্ছে আমরা বলি রজনী। রজনী মানে কি? রজনী মানে হচ্ছে অন্ধকার। হ্যাঁ, রাত জিনিসটা কি? অন্ধকার। রাত কিন্তু নাউনে আছে। তাহলে আমি সিম্পলি চিন্তা করলে রজনী বা রাতের সিনোনিম যদি বলি, আমি এখানে একটা শব্দ এখানে পাই সহজ, ডার্কনেস, অন্ধকার। হ্যাঁ, দেখো নাইটের সরাসরি সিনোনিম করা খুব কঠিন। কিছু কিছু ওয়ার্ড আছে এর একদম হুবহু সিনোনিম হবে না। সেক্ষেত্রে এটার সিচুয়েশন, এটার এনভায়রনমেন্ট, ওইটাকে চিন্তা করে অ্যান্সারটা করা লাগে। তাহলে নাইট মানে হচ্ছে অন্ধকার, নাইট মানে হচ্ছে রাত, নাইট মানে হচ্ছে রজনী, নাইট মানে হচ্ছে একদম কুচকুচে কালো জিনিস। আমরা কি বলবো এই জায়গায়? ডার্কনেস। অবশ্যই ডার্ক হবে না, অ্যান্সার হবে কি? ডার্কনেস। কারণ এইটা নাউনে আছে নাইট, আর ডার্ক কিন্তু অ্যাডজেক্টিভ। দেখো ডার্ক, এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি? অ্যাডজেক্টিভ। আর ডার্কনেস এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের নাউন। তাহলে ন্যাস যুক্ত করলে তবেই সেটা নাউন হবে, আদারওয়াইজ কিন্তু হচ্ছে না। আচ্ছা, তারপর আসো রোমান্টিক। তাহলে রোমান্টিক শব্দের অর্থ কি? রোমান্টিক মানে হচ্ছে খুব প্রিয়, খুবই আবেগী, তাই না? খুবই সদয়, খুব আবেগ যে জিনিসটার। তাহলে রোমান্টিকের বিপরীত কি হবে? আমরা জানি, আমরা বলি যে আনরোমান্টিক, তাই না? আনরোমান্টিক। অথবা এটা হতে পারে আনঅ্যাফেকশনেট। হ্যাঁ, অ্যাফেকশনেট হতে পারে না,
যেটা লাগে আনএফেকশনেট, আনএফেকশনেট। অ্যাফেকশনেট মানে কি? কারোর প্রতি যেই দয়া, আবেগ, ভালোবাসা, অ্যাফেকশনেট, কারোর প্রতি খুব লাভলি সিচুয়েশন। তাহলে আনঅ্যাফেকশনেট অর্থ কি হবে? আনঅ্যাফেকশনেট শব্দের অর্থ হচ্ছে কারোর প্রতি মায়া না থাকা। হ্যাঁ ভাইয়া, নাইট ইকুয়াল টু ব্যাড টাইম হবে না? হতে পারে ব্যাড টাইম, ঘুমানোর সময়, হ্যাঁ হতে পারে। ডার্কনেস দিতে পারো বা ব্যাড টাইম, হ্যাঁ ব্যাড টাইম হতে পারে। ব্যাড টাইমটা দিলেও খারাপ হবে না, ঘুমানোর সময় হতে পারে এটা। তাহলে আনএফেকশনেট অথবা আনরোম্যান্টিক, দুইটা শব্দ অর্থ হচ্ছে কোনো জিনিসের প্রতি কারো কোনো আকর্ষণ না থাকা, ভালোবাসা না থাকা, মায়া, মমতা, শ্রদ্ধা না থাকা। তারপর সে এক্সট্রিমলি, এই ওয়ার্ডটা আমরা নেলসন ম্যান্ডেলার প্যাসেজে পড়ছিলাম, মডিফায়ার ক্লাসে পড়াইছিলাম তোমাদেরকে। এক্সট্রিমলি এগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টেন্সিফায়ার। কোন জিনিস যেটা হচ্ছে অন্য কাউকে খুব জোর বোঝায়, কোন জিনিসের উপর খুব বেশি প্রেসার দিয়ে বোঝায়। হ্যাঁ, এটার রোমান্টিকের বিপরীত শব্দ কি হইতে পারে? হ্যাঁ, বিপরীত আমরা দেখলামই, রোমান্টিক, আনরোমান্টিক। হ্যাঁ, আরেকজন বলছে বোরিং, হ্যাঁ বিরক্তিকর হতে পারে। হ্যাঁ, তবে এখানে আনরোমান্টিক, আনএফেকশনেটটা ভালো। ওকে, তাহলে এক্সট্রিমলি মানে কি? অত্যন্ত, তীব্র, তাই না? খুব বেশি মানে, তাহলে অ্যাডভার্বে আছে। তাহলে আমরা কি দিতে পারি এখানে? আমরা ইনটেন্সলি দিতে পারি। ইনটেন্সলি, আমরা এটা নেলসন ম্যান্ডেলা প্যাসেজ পড়ছিলাম। ম্যান্ডেলা কি বলেছিল? I hate race discrimination most intensely and in all its manifestations. ওকে, তাহলে ইনটেন্সলি হতে পারে, হাইলি হতে পারে, ওকে। আচ্ছা, এটুকু গেল, আমরা এই পাশে আসি। ড্রিম, ড্রিম শব্দের সিনোনিম কি হবে বলো? ড্রিম মানে স্বপ্ন, ড্রিম মানে কল্পনা, ড্রিম মানে ভাবনা, তাই না? একটা মানুষের চিন্তা, চেতনা, ভাবনাকে আমরা বলি ড্রিম। তাহলে ড্রিম মানে হতে পারে ধরো একটা মানুষের ভিশন, রাইট? ভিশন হতে পারে, স্বপ্ন হতে পারে। ড্রিম মানে একটা মানুষের লক্ষ্য হতে পারে, হ্যাঁ স্বপ্ন। তাহলে ড্রিমকে ভিশন বলা যায়, আর কি বলা যায় বলতো? যদি আমরা এটাকে লক্ষ্য হিসেবে চিন্তা করি, স্বপ্ন যদি আমরা ঘুমিয়ে যেটা দেখে চিন্তা করি, তাহলে ভিশন। হ্যাঁ, আর যদি আমরা কারো স্বপ্ন বলতে এমন বোঝাই যে কারো জীবনের লক্ষ্যটা কি, মাই ড্রিম ইজ টু বি আ ডক্টর, মাই ড্রিম ইজ টু বি আ বিসিএস ক্যাডার, মাই ড্রিম ইজ টু বি আ ইঞ্জিনিয়ার, অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে এটা যদি হয় জীবনের লক্ষ্য বা স্বপ্ন বা গোল, তাহলে হবে হচ্ছে এটা একটা গোল। হ্যাঁ, ড্রিম মানে কি হতে পারে? গোল হতে পারে। হ্যাঁ, অনেকে বলছে ইমাজিনেশন, এইটা এটা আমি অ্যান্সার নিব, অবশ্যই অ্যান্সার নিব ইমাজিনেশন। এইটা সুন্দর লাগছে আমার, ইমাজিনেশন, ইমাজিনেশন। ওকে, ইমাজিনেশন মানে সহজে বলা যায় এটা স্বপ্ন বোঝাচ্ছে। স্লিপ, তাহলে স্লিপের বলেছে বিপরীত, তাহলে স্লিপ মানে কি? ঘুমন্ত সিচুয়েশন, ঘুম, তাই না? তাহলে ঘুমের বিপরীত কি হবে? সজাগ বা জাগ্রত। তাহলে ওয়েক অথবা অ্যাওয়েক, দুইটা শব্দের অর্থ কি? দুইটা শব্দের অর্থ হচ্ছে জাগ্রত, জাগনা থাকা। আমরা বললাম এই জাগনা আছিস রে, তাহলে অ্যাওয়েক। যেমন বলতে পারি যে হি অ্যাওয়েকস অল ডিউরিং দ্য নাইট, সে সারা রাত জাগ্রত থাকে। কিছু কিছু আছে না, কিছু কিছু মানুষ যে ওর কোনো কাজ নাই, হ্যাঁ সে সারা রাত বসে বসে পাবজি খেলবে, সারা রাত বসে বসে কি চিটিরমিটি করে মেসেজ করে। সো এরকম কিছু আছে যে সারা রাত সে জাগ্রত থাকে। তাহলে স্লিপ বিপরীত কি হয়? ওয়েক বা অ্যাওয়েক। শর্ট, শর্টের সিনোনিম চেয়েছে, তাহলে শর্টের সিনোনিম কি হবে? শর্ট মানে কি? ব্রিফ, রাইট? সংক্ষিপ্ত, ব্রিফ হতে পারে, এটা লিটল হতে পারে, খুবই ছোট, লিটল হতে পারে। তারপরে আর কি হতে পারে? শর্ট, ব্রিফ, লিটল, ডান। সামটাইমস, সামটাইমস এর বিপরীত কি বলতো? হ্যাঁ, আরেকটা ওয়ার্ড তোমরা বলছো সুন্দর, টাইনি। টাইনি, টাইনি মানে কি? ছোট। টাইনি মানে কি? ছোট। সামটাইমস, মাঝে মাঝে, এটা বিপরীত কি হবে? মাঝে মাঝে বিপরীত কি হবে? সব সময়। তুমি বলতে পারো সামটাইমস এর বিপরীত অলওয়েজ, অলওয়েজ বলতে পারো। অথবা আর কি বলা যায়? সামটাইমস, সব সময় চাইলে বলা যায়, সামটাইমস মাঝে মাঝে, আর এটা হচ্ছে অলওয়েজ। হ্যাঁ হ্যাঁ, আমরা অলওয়েজ রাখলাম। আসো, সামটাইমস আর অফেন কিন্তু সিনোনিম। তোমরা অনেকে অ্যান্সার দিয়েছো ভাইয়া এখানে অফেন দিব কিনা। না, দেখো সামটাইমস মানেও মাঝে মাঝে, অফেন মানে হচ্ছে মানে অফেন মানে তো সব সময় না, প্রায় ধরো 10 বারের মধ্যে 5 বার। সো সামটাইমস আর অফেন কে আমরা কানেক্ট করতে পারি না। সামটাইমস এর সাথে সবচেয়ে ভালো যে হচ্ছে অলওয়েজ, এই ওয়ার্ডটা। এবার আসো রিয়েলি, সত্যি, রিয়েলি সত্যিকার। রিয়েলি সিনোনিম কি পাই আমরা? ট্রুলি, ট্রুলি অথবা অ্যাকচুয়ালি, ট্রুলি অথবা অ্যাকচুয়ালি
হরিবল, হরিবল মানে কি ভয়ঙ্কর, খুবই ভয়ানক কিছু, খুবই ভয় পাওয়ার মতো জিনিস। তাহলে কি হবে, আমরা জানি ভয়ঙ্করের সিনোনিম কি, ভয়ঙ্করের সিনোনিম হচ্ছে টেরিবল, রাইট? টেরিবল। অথবা বলতে পারি খুবই ভয়ানক, awful, খুবই awful, রাইট? awful। হ্যাঁ, লাস্ট নাইটমেয়ার, দিবা স্বপ্ন না? তাহলে দিবা স্বপ্নের বিপরীত কি হবে? স্বপ্ন, সহজ জিনিস, স্বপ্ন। তাহলে নাইটমেয়ার মানে হচ্ছে স্বপ্নের বিপরীত যেটা, হ্যাঁ, মানে দুঃস্বপ্ন। তাহলে দুঃস্বপ্নের বিপরীত কি? ভালো স্বপ্ন। তাহলে তুমি এখানে সিম্পলি এখানে ড্রিম দিতে পারো, অথবা ইমাজিনেশন, অথবা ইমাজিনেশন। ড্রিমের বিপরীত কিন্তু নাইটমেয়ার, খেয়াল রাখবা। ড্রিম মানে স্বপ্ন, ভালো স্বপ্ন, আর নাইটমেয়ার মানে হচ্ছে দুঃস্বপ্ন বা দিবা স্বপ্ন, যেটা বাস্তবে হয় না, সম্পূর্ণ হয় না। তাহলে নাইটমেয়ার বিপরীত কি বলতে পারি? আমরা ড্রিম বলতে পারি, অথবা ছেলে ইমাজিনেশন বলতে পারি। হ্যাঁ, অনেকে ফ্রাইটেন্ড দিয়েছো, এই ওয়ার্ডটা হবে। ফ্রাইটেন্ড যে দিয়েছো, ফ্রাইটেন্ড, এই ওয়ার্ডটা হবে। হ্যাঁ, ওকে। তাহলে এটাকে আমরা পারলাম? সহজ লাগতেছে না কঠিন লাগতেছে বলতো? এই সহজ না কঠিন? এগুলো খুবই সহজ। এটা 24-এ বোর্ড পরীক্ষা আসে প্রশ্ন। যদি তোমার মনে হয় যে না সহজই তো লাগতেছে, এগুলোতে পারা শব্দ, তাহলে আমি বলবো যে অবশ্যই পারা শব্দ। তোমাদের যে সিনোনিম অ্যান্টোনিম শব্দগুলো আসে, এগুলোর মধ্যে 80% শব্দ তুমি কোথাও না কোথাও লাইফে কোনো না কোনো সময় পড়েছো, জেনেছো, ইউজ করেছো। আর 20% শব্দ এমন হবে যে তুমি দেখো নাই, অথবা দেখলেও তুমি মূল শব্দটা আসলে জানো না, এমন 20% হয়। বাকি 70 to 80% শব্দ তুমি জানো, দেখেছো, পড়েছো, বাংলা জানো। ওকে, এরকম আসবে। ওকে, তারপর আসো আমরা একটু যাই চট্টগ্রাম কক্সবাজারে। চলো কক্সবাজারে আমরা একটু সমুদ্র সৈকতে ঘুরে আসি। হ্যাঁ, আমরা প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করি, খেয়াল করো। তরকারির সাথে ভোকাবুলারি ভাইয়া খেতে বলছিল মেহেদী হাসান, খাওয়ার পর এখন আমি এসব পারতেছি। আচ্ছা, এখন বলেছে যে ভাইয়া এত সহজ আমি পাইনি, এখনো বোর্ড পরীক্ষা আসছে, এটা তো আমার দেবো না ভাইয়া, আমার কয়েকটা অন্যরকম হয়েছে। হ্যাঁ, একটু খেয়াল করো, সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্নগুলো সকলের একই রকম হবে না, হ্যাঁ, ভিন্ন ভিন্ন হবে। তুমি ধরো ইম্পর্টেন্ট বলছো, তোমার বন্ধু লিখছে সিগনিফিকেন্ট, আবার কেউ লিখেছে এই জায়গার মধ্যে যে গ্রেট, মোটামুটি কাছাকাছি অর্থ দেয়। তাহলে প্রত্যেকের একই রকম উত্তর হবে না। ঠিক একই রকম কানেক্টরের ক্ষেত্রে উত্তরের ভ্যারিয়েশন থাকতে পারে। সিনোনিম অ্যান্টোনিম তো থাকাটা একেবারেই স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক। কেউ রিয়েলি দিয়েছে, রিয়েলি দিয়ে, কেউ অ্যাকচুয়ালি দিয়েছে, কেউ ট্যারিবল দিয়েছে, কেউ ট্যারিবল না দিয়ে জায়গার মধ্যে হরিবল দিয়েছে, কেউ সে জায়গার মধ্যে হচ্ছে অফুল দিয়েছে, কেউ ফ্রাইটেন দিয়েছে। সো অল রাইট। আচ্ছা, আমরা একটু প্যাসেজটা পড়ার চেষ্টা করি। প্রথমে কি বলছে দেখো তো, মর্নিং ওয়াক ইজ নট অনলি প্লিজেন্ট, প্লিজেন্ট মানে কি? আনন্দদায়ক। তাহলে সকালে হাঁটাটা শুধু আনন্দদায়কই নয়, বাট অলসো বেনিফিশিয়াল টু হেলথ, এটা স্বাস্থ্যের জন্য উপকারী। তাহলে প্লিজেন্ট মানে কি? আনন্দদায়ক, মনোমুগ্ধকর, আর বেনিফিশিয়াল মানে কি? উপকারী। ইনফ্যাক্ট সত্যি বলতে ওয়াকিং রেগুলারলি, নিয়মিতভাবে হাঁটা ইন দ্য মর্নিং ইজ আ ভেরি গুড হ্যাবিট, সকালবেলা নিয়মিত হাঁটাটা অত্যন্ত ভালো একটা অভ্যাস। ইট ইজ দ্য মোস্ট অ্যাডভাইজেবল, এটা সবচেয়ে বেশি উপদেশযোগ্য, উপদেশ দেওয়ার মতো ফিজিক্যাল এক্সারসাইজ ফর দ্য এইজিং অ্যান্ড দ্য ওল্ড। তাহলে রোগ্ন এবং বৃদ্ধ মানুষদের জন্য সবচেয়ে বেশি যদি কাউকে উপদেশ দেওয়া হয় যেই ব্যায়ামটার কথা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে হাঁটা। হাঁটার উপর কোনো ওষুধ নাই, হাঁটার উপর কোনো ব্যায়াম নাই, হাঁটতে হবে প্রতিদিন। যদি ধরো একটু বেশি হাঁটা যায়, হ্যাঁ, তখন আমরা কি হবে, হাঁটতে হাঁটতে দেখবা তোমার যে রক্ত সঞ্চালন ক্ষমতা বা সবকিছু বাড়বে। হ্যাঁ, ওকে। ইন দ্য মর্নিং, সকালবেলা, নেচার অ্যাপিয়ার্স, আমরা আরেকটা শব্দ পেয়েছি যেটা গত প্যাসেজে ছিল, নেচার অ্যাপিয়ার্স মানে প্রকৃতিটাকে মনে হয়, প্রকৃতিটা দেখতে এমন লাগে। হ্যাঁ, অ্যাপিয়ার মানে কি? মনে হওয়া, দেখতে কিছুটা লাগা। অ্যাট হার বেস্ট, তার প্রকৃতিটা, তাকে প্রকৃতিকে মনে হয় তার সবচেয়ে ভালো রূপে, সবচেয়ে সুন্দর রূপে মনে হয় প্রকৃতিটা। ধুলবালু নাই, শব্দ দূষণ নাই, হ্যাঁ, ময়লা আবর্জনা নাই, চিল্লাচিল্লি নাই, প্রকৃতিটা সবচেয়ে সুন্দর দেখতে মনে হয়। অ্যাট দ্যাট টাইম, ওই সকালবেলার সময়টাতে, এভরিথিং রিমেন্স কোয়েট। কোয়েট শব্দের অর্থ হচ্ছে নীরব, সবকিছু নীরব লাগে। অ্যান্ড সিমস ইমপ্রেসিভ, এবং সব জিনিসকে যেন অত্যন্ত মনোমুগ্ধকর মনে হয়, অত্যন্ত আকর্ষণীয় মনে হয়। দ্য এনভায়রনমেন্ট উইথ বার্ডস অ্যান্ড বিস্টস, তাহলে পাখি এবং পশু পাখিদের নিয়ে, পাখি এবং পশুদের নিয়ে পুরো পরিবেশটা বিকামস কাম এন্ড সিরিন, ঠান্ডা এবং নীরব মনে হয়, শীতল মনে হয়, তাই না? সকালবেলা পাখিরা কিচিরমিচির করে,
কুকুর বিড়াল ডাকে, এই সব কিছু মিলে পরিবেশ প্রকৃতি মনে হয় ঠান্ডা এবং শীতল, মনোমুগ্ধকর। দ্য পিপল হু গো আউট ফর আ ওয়াক ইন দ্য মর্নিং, সকালবেলা যে মানুষরা হাঁটতে বের হয়, ক্যান নট বাট বি ইমপ্রেসড বাই ইট, তারা সকালের এই পরিবেশ দেখে তারা যেন মুগ্ধ না হয়ে পারে না। ইমপ্রেস মানে কি? মুগ্ধ হওয়া, আকর্ষিত হওয়া। ইট হেল্পস টু কিপ দেয়ার মাইন্ড জলি অ্যান্ড জভিয়াল, এই সকালবেলার হাঁটাটা, মর্নিং ওয়াকটা মানুষের মনকে আনন্দিত এবং আনন্দময় রাখে। জলি মানে কি? জলি মানে হচ্ছে হাস্যোজ্জ্বল রাখে এবং আনন্দময় রাখে, হাস্যোজ্জ্বল আনন্দময়। ইট অলসো সেটস দেয়ার টেম্পার, এই সকালে হাঁটাটা তাদের মনটাকে ঠান্ডা রাখে। সেট দ্য টেম্পার মানে মন ঠান্ডা রাখা, মস্তিষ্ক ঠান্ডা রাখা, কুল রাখা। ফর দ্য রেস্ট অফ দ্য ডে, বাকি দিনটার জন্য, বাকি পুরোটা দিনের জন্য তার মাথাটাকে, মস্তিষ্কটাকে ঠান্ডা রাখে। ওকে, প্যাসেজটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা একটু দেখি আমরা চট্টগ্রাম বোর্ডের এই প্রশ্নগুলো উত্তর আমরা কিভাবে করি। হ্যাঁ, সবাই ভাইয়ের সাথে মনোযোগ দাও, খেয়াল করে কি বলছে। প্লিজেন্ট, তাহলে প্লিজেন্টটা কি চেয়েছে? বিপরীত শব্দ। তাহলে প্লিজেন্ট যদি হয় অত্যন্ত আনন্দদায়ক, অত্যন্ত মনোমুগ্ধকর, তাহলে বিপরীত কি হবে? আনপ্লেজেন্ট। তাহলে প্লেজেন্টের একটা সবচেয়ে সহজ হচ্ছে কি? আনপ্লেজেন্ট। তাহলে এটা কি? আনপ্লেজেন্ট মানে কি? মনোমুগ্ধকর নয় এমন কিছু, যেটা ভালো না, খারাপ লাগে এরকম কিছু। তাহলে প্লেজেন্টের বিপরীত আর কি হতে পারে? হ্যাঁ, আনপ্লেজেন্ট হতে পারে, অথবা হতে পারে যে কি বলা যায়, যে ডিস্টার্বিং হতে পারে। ডিস্টার্বিং, অত্যন্ত বিরক্তিকর। তাহলে মনোমুগ্ধকরের বিপরীত কি পাই? বিরক্তিকর অথবা মনোমুগ্ধকর নয় এমন। তাহলে প্লেজেন্টের সরাসরি বিপরীত শব্দ রয়েছে, খেয়াল রাখবা। তোমরা কঠিন শব্দ দিয়ে আনসার করলে এখানে তুমি হাফ মার্কই পাবা, তুমি যদি একদম ন্যাচারাল একটা সহজ সেন্টেন্স ওয়ার্ড দিয়ে পূরণ করো তাও হাফ মার্কই পাবা। সো মাঝে মাঝে তোমরা অনেক সময় এমন করে যে ভাইয়া প্লেজেন্ট আনপ্লেজেন্ট সহজ হয়ে যাচ্ছে না, ওই সহজেও তোমার যে নাম্বার দিবে, তুমি কঠিন করে নতুন শব্দ দাও তাও একই নাম্বার দিবে। সো পরীক্ষার হলে বসে অনেক বেশি নতুন নতুন করতে গিয়ে উত্তরটা যেন ভুল না হয়ে যায়। অনেকে এমন করে দেখেনি, ও সহজগুলা যেগুলো দিলে উত্তর হয় সেটা পারে, সে এটা না করে সে নিজেকে অনেক পাণ্ডিত্য জাহির করতে যায় এবং এমন শব্দ যেখানে সেই স্পেলিং ভুল করে আসছে। তাহলে যে উত্তরটা করতে পারতেছো, তো সেখানে কেন তুমি নতুন শব্দ দিয়ে অতিরিক্ত মানে আসলে পাণ্ডিত্য জাহির করতে গিয়ে তুমি ভুল করতেছো? স্পেলিং ভুল মানে নাম্বার কাটা। এইসবের মধ্যে একটা ওয়ার্ডই তো নাম্বার নাকি? এই ওয়ার্ডটা যদি স্পেলিং ভুল করে তাহলে নাম্বার কাটা দিবে। ওকে, হ্যাঁ, অনেক বলছে আনস্যাটিসফাইং, দ্যাটস অলসো রাইট। হ্যাঁ, আনস্যাটিসফাইং হবে। আনস্যাটিসফাইং, আনস্যাটিসফাইং ওয়ার্ডটা হয় না, ডিসস্যাটিসফাইং। হ্যাঁ, ডিসস্যাটিসফাইং, 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 ডিসস্যাটিসফাই, ডিসস্যাটিসফাইং। ওকে, এবার আসো বেনিফিশিয়াল মানে কি? বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী জিনিস, তাই না? তাহলে বেনিফিশিয়াল যদি উপকারী হয় তাহলে বিপরীত কি হবে? ক্ষতিকর। তাহলে আমি কি পাই? ক্ষতিকর ইংলিশ কি? হার্মফুল, রাইট? হার্মফুল। অথবা আরেকটা খুবই পরিচিত ওয়ার্ড, সেটা হচ্ছে ডেট্রিমেন্টাল। ডেট্রিমেন্টাল, হ্যাঁ, এটা খুবই পরিচিত ওয়ার্ড, এমন না খুব নতুন। ডেট্রিমেন্টাল, যে সিগারেট ইজ ড্রাগস এন্ড সিগারেটস আর ডেট্রিমেন্টাল টু হেলথ, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হচ্ছে ড্রাগ এবং ধূমপান। রেগুলারলি, তাহলে বিপরীত কি হবে? খুবই সহজ, রেগুলারলি, নিয়মিত। তাহলে কি হবে? অনিয়মিত, ইরেগুলারলি। ইরেগুলারলি। অথবা মাঝে মাঝে, মাঝে মাঝে, তাহলে কি হবে? অকেশনালি। অকেশনালি, অকেশনালি, একদম মাঝে মাঝে। ওকে, অ্যাডভাইজেবল মানে কি? কাউকে যেন পরামর্শ দেওয়া যায়, উপদেশ দেওয়া যায় এমন কিছু, তাই না? তাহলে অ্যাডভাইজেবল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ আছে, উত্তরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাডভাইজেবলের সাথে কি যায় বলতো? রিকমেন্ডেড চাই না? রিকমেন্ডেড, রিকমেন্ডেড হতে পারে। অথবা আমরা একটা সহজ শব্দ পাই সাজেস্ট থেকে। সাজেস্ট হতে কি? কাউকে পরামর্শ দেওয়া, তাহলে কি হবে? সাজেস্টেড। সাজেস্ট থেকে কি পাই? সাজেস্টেড। তাহলে অ্যাডভাইজেবল, রিকমেন্ডেড, সাজেস্টেড। তারপর আসো অ্যাপিয়ার। তাহলে অ্যাপিয়ার অর্থ আমরা কি বলেছিলাম? এখানে অ্যাপিয়ার অর্থ কিন্তু প্রকাশিত হওয়া না, অ্যাপিয়ার অর্থ দেখতে মনে হওয়া। দেখতে মনে হওয়া, তাহলে দেখতে মনে হয় কি হবে? তাহলে সিনোনিম চাইছি না? লুক। তাহলে অ্যাপিয়ার কি হবে? লুক। লুক হতে পারে, অ্যাপিয়ার হতে হচ্ছে মনে হওয়া, হতে পারে সিম। সিম অর্থ কি? মনে হওয়া। প্রকৃতিটা সকালে মনে হয় অত্যন্ত ফ্রেশ, মনে হয়, দেখতে লাগে। তাহলে দেখা কি? লুক। আর মনে হয় ইংলিশ কি? সিম। প্রকৃতিটা মনে হয়, ঠিক আছে? আচ্ছা,
বেস্ট, এটা তো বেস্ট রাইট, তাহলে বেস্টের বিপরীত চাইছে না, বেস্ট মানে সবচেয়ে ভালো সবচেয়ে সুন্দর, তাহলে বেস্টের বিপরীত কি হবে, ওয়ার্স্ট হবে রাইট, এটা আমরা সবাই জানি। অথবা অত্যন্ত খারাপ, এটাকে আমরা পোরেস্ট বলতে পারি, পোরেস্ট, ওয়ার্স্ট অথবা পোরেস্ট সবচেয়ে বাজে, তাহলে ওয়ার্স্ট মানে সবচেয়ে বাজে, পোরেস্ট মানে হচ্ছে দেখতে খুব বাজে, দেখতে সুন্দর না, পোরেস্ট। কোয়াইটের বিপরীত, কোয়াইট মানে কি, কোয়াইট মানে হচ্ছে নীরব শীতল পরিবেশ, কোনো শব্দ নাই, ঝঞ্ঝাট নাই, ঝামেলা নাই, এটা বলে নীরব, তাহলে নীরব বিপরীত কি হবে, খুবই নয়েজি হবে, খুবই শব্দবহুল হবে রাইট, তাহলে কি হবে, তাহলে নয়েজি হতে পারে শব্দবহুল, অথবা লাউড, লাউড অর্থ কি অত্যন্ত উচ্চস্বর, অত্যন্ত উচ্চর না, নয়েজ না, তোমার কি নয়েজ দিচ্ছ, নয়েজ হবে না, এটা হচ্ছে লাউড হবে, অথবা হবে হচ্ছে নয়েজি, নয়েজ কিন্তু মানে শুধু শব্দ, নয়েজি মানে হচ্ছে শব্দবহুল, লাউড মানে হচ্ছে লাউড নিজে অ্যাডজেক্টিভ, তোমাকে প্রশ্নে যেহেতু কোয়াইট অ্যাডজেক্টিভে আছে উত্তরগুলো অ্যাডজেক্টিভ হবে, তাহলে নয়েজ না হয় কি হবে, নয়েজি অথবা লাউড হবে, লাউড দিলে ঠিক আছে, লাউড নিজে অ্যাডজেক্টিভ, বাট নয়েজ শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ না, নয়েজি দিতে হবে, কি হবে, নয়েজি, ওকে। আচ্ছা, তারপর আসো, এনভায়রনমেন্ট মানে কি, সিনোনিম চেয়েছে, পরিবেশ রাইট, তাহলে পরিবেশ মানে কি, আমাদের চারপাশে যা আছে সেটাই পরিবেশ না, তাহলে কি হয়, সারাউন্ডিং হতে পারে, সারাউন্ডিং, সারাউন্ডিং হতে পারে, অথবা আমরা জানি যে আমাদের যেই মানে যে কি বলা যায়, ভূপ্রকৃতি, তাই না, এটা আমরা কি বলি, অ্যাটমসফিয়ার, কি বলি আমরা, অ্যাটমসফিয়ার, কি বলি এটাকে, অ্যাটমসফিয়ার, ওকে, তাহলে অ্যাটমসফিয়ার অথবা কি সারাউন্ডিং, তাহলে আমরা, হ্যাঁ আমরা সারাউন্ডিং বলতে পারি, অ্যাটমসফিয়ার বলতে পারি, নেচার বলতে পারি, আমাদের প্রকৃতি কি, নেচার, নেচারও কি প্রকৃতি, তাহলে অ্যাটমসফিয়ার, নেচার, সারাউন্ডিং সবগুলো উত্তর কি, সবগুলো শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি। এখন বলছে বিস্ট, বিস্ট মানে কি, বন্য প্রাণী, তাই না, তাহলে বন্য প্রাণীর সিনোনিম কি বলবা, তুমি প্রাণী হতে পারে, বন্য প্রাণী হতে পারে, তাহলে যদি তুমি শুধু প্রাণী চিন্তা করো এটাকে, বন্য প্রাণী না, হ্যাঁ, তাহলে কি দিবা, ক্রিয়েচার, ক্রিয়েচার, হ্যাঁ, প্যাসিভ দেখো প্লুরালে আছে, তাহলে কিন্তু প্লুরাল দিবা, অথবা হতে পারে কি, তুমি অ্যানিমেলস বলতে পারো, অ্যানিমেলস, তাহলে কি পাচ্ছি আমরা, ক্রিয়েচার্স, যে কোনো প্রাণী যদি চিন্তা করো, কুকুর, বিড়াল, ছাগল, আবার যদি বিস্ট বলতে বন্য প্রাণী বোঝায়, তাহলে তুমি ধরো বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, এগুলো হলে কি হবে, এগুলো হচ্ছে অ্যানিমেলস, তাহলে ক্রিয়েচার্স উত্তর হতে পারে, অ্যানিমেলস হতে পারে, সো বোথ আর রাইট। সিরিন, সিরিন মানে কি জানো, সিরিন মানে হচ্ছে অত্যন্ত শীতল, ঠান্ডা, নীরব পরিবেশ, অত্যন্ত সুন্দর পরিবেশ আমরা হচ্ছে সিরিন, সিরিন কি হবে বলতো, সিরিন হবে হচ্ছে কাম, বিপরীত সিনোনিম যাইছে, অথবা ট্রাঙ্কুয়েল, ট্রাঙ্কুয়েল, ট্রাঙ্কুয়েল শব্দ অর্থ কি, ট্রাঙ্কুয়েল শব্দ অর্থ হচ্ছে অত্যন্ত নীরব শীতল পরিবেশ, এমন আছে না, ধরো নদীর পাড়ে বসছি আমরা, হ্যাঁ, এমন একটা সিচুয়েশন চিন্তা করো, তুমি কোন একটা নদীর পাড়ে বসছো, ধরো আসরের আজানের পরে, হ্যাঁ, তখন কি হয়, মানুষ তত বেশি রাস্তাঘাটে থাকে না, তাই না, আস্তে আস্তে মানুষ বাসায় যাওয়া শুরু করে, ওই সিচুয়েশনে সূর্য যখন ডুবতেছে, তুমি নদীর পাড়ে বসে আছো, আর প্রচন্ড বাতাস আসতেছে, নদীর যে পানিগুলো কুলকুল করে বয়ে চলেছে, সো ওই যে সূর্য ডুবছে, পাখিরা ঘরে যাচ্ছে, নদীর পানি কুলকুল ঢেউ বয়ে চলেছে, আর নীরব শীতল বাতাস তোমার গাকে শীতল করে দিচ্ছে, এই সিচুয়েশনটাকে বলা হয় ট্রাঙ্কুয়েল, সিরিন, কাম, শীতল, ঠিক আছে, ওকে। ইমপ্রেসড, ইমপ্রেসড মানে কি, মুগ্ধ হওয়া, মনোমুগ্ধ হওয়া, কোনো কিছুতে আকর্ষিত হওয়া, তাই না, মুগ্ধ হওয়া, তাহলে কি হবে, অ্যাট্রাক্টেড, সিনোনিম চেয়েছে, অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড আকর্ষিত হয়, ইমপ্রেসড, অ্যাট্রাক্টেড, ওকে। আচ্ছা, জভিয়াল মানে কি, জভিয়াল শব্দের অর্থ আমরা চেয়েছি, জভিয়াল মানে হচ্ছে খুব মনোমুগ্ধকর, খুবই শান্তিময়, এরকম জিনিস, এটার বিপরীত কি হবে বলতো, বিপরীত হবে খুবই বিশৃঙ্খলাপূর্ণ, রাইট, তাহলে এটা অ্যাডজেক্টিভ আছে, কি হবে, ক্যাওয়েটিক, ক্যাওয়াস মানে বিশৃঙ্খলা, ক্যাওয়েটিক কি হবে, বিশৃঙ্খলাপূর্ণ, ক্যাওয়েটিক, কি হতে পারে, ডিস্টার্বিং, অথবা বোরিং, বিরক্তিকর, শান্ত, শান্তিপূর্ণর বিপরীত কি হবে, বিরক্তিকর, যা ভালো লাগে না, হ্যাঁ, অথবা জভিয়াল মানে যদি বলি আমরা খুব খুব সুন্দর পরিবেশ, এটা বিপরীত আরো হতে পারে, চিন্তা করো, আমরা ছেলেটাকে বলতে পারি ডাল, খুবই বিষণ্ণ পরিবেশ,
অথবা গ্লুমি, অত্যন্ত মনোমুগ্ধ মানে কি বলা যায়, গোমরা পরিবেশ। তাহলে আমরা জানি কি জভিয়াল মানে খুব আনন্দপূর্ণ পরিবেশ, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। এটার বিপরীত কি হতে পারে? এটার বিপরীত হতে পারে ক্যাওয়েটিক, বিশৃঙ্খলাপূর্ণ, ডিস্টার্বিং, খুবই বিরক্তিকর, বোরিং, বিরক্তিকর। ডাল বা গ্লুমি অর্থ হচ্ছে খুবই, এটাকে আমরা কি বলি, ডাল বা গ্লুমি শব্দ অর্থ হচ্ছে মানে মন মরা পরিবেশ, কিছুই ভাল লাগে না, এমন সিচুয়েশনকে বলা হচ্ছে ডাল অথবা গ্লুমি। আসো, টেম্পার মানে কি আমরা জানি মাইন্ড, হ্যাঁ, টেম্পার মানে কি, টেম্পার মানে আমাদের মাইন্ড, আমাদের মনটা। আর রেস্ট মানে কি, বাকি, রেস্ট মানে হচ্ছে বাকি অংশটা। তাহলে রেস্টের বিপরীত কি হবে? সম্পূর্ণ। আমরা জানি কি রেস্ট অফ দ্য ডে, দিনের বাকিটা অংশ। তাহলে রেস্টের বিপরীত কি হবে? রেস্টের বিপরীত হবে সম্পূর্ণ অংশ। তাহলে কি হবে? অল, অল বা ফুল অথবা টোটাল অথবা এন্টায়ার অথবা কি এন্টায়ার, বুঝে গেল? তাহলে অল, ফুল অথবা টোটাল অথবা এন্টায়ার, সবগুলো অর্থ হচ্ছে সম্পূর্ণ। তাহলে রেস্ট মানে বাকি অংশটা, অবশিষ্ট অংশটা, অল্প কিছু অংশটা, আর এখানে হচ্ছে পূর্ণাঙ্গ অংশটা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের 24-এ আমাদের চিটাগং বোর্ডে যে প্রশ্নটা এসেছিল সেটা। দেখতেই পাচ্ছ যে প্রশ্নগুলোর খুব বেশি শব্দ তোমার অপরিচিত না। তাহলে শব্দগুলো আমাদের পরিচিতই হবে, বাট সেগুলো সিনোনিম অ্যান্টোনিম আমাদেরকে বুঝে বুঝে লিখতে হবে। ঠিক আছে? ওকে, আমরা চলে যাই রাজশাহীতে মামুর বেটাদের একটা বোর্ডে যাই আমরা। মামুর বেটা রাজশাহীতে কি বলে বলতো? মামুর বেটা, কি হয়েছে মামুর বেটা? ওকে, আচ্ছা, রাজশাহীর কথা শুনলে মনে হয় যে আমের উপর থাকে, তাই না? রাজশাহী আমার কিছু ফ্রেন্ড আছে, তো তাদেরকে দেখলেই মনে হয় যে ওদের ওদের নাম, চরিত্র, আচার আচরণের সাথে একটা আম ব্যাপার আছে। হ্যাঁ, মনে হয় ওদের বাড়িতে গেলে কেন আম নিয়ে আসে না, এরকম করে। ঠিক একইভাবে আমি যখন কুমিল্লা থেকে আসি, বুঝছো, যখন ভার্সিটি আসতাম বা ঢাকায় আসি, তখন সবাই বলে যে কুমিল্লা থেকে রসমালাই আনলি না কেন। কারণ মজার ব্যাপার হচ্ছে আমার বাসা হচ্ছে কুমিল্লার একদম সদরে না, হচ্ছে কুমিল্লার শুরুতে আমরা। আর রসমালাই পাওয়া যায় কুমিল্লার সদরে, হ্যাঁ, ক্যান্টনমেন্ট থেকে শুরু করে ময়নামতি থেকে শুরু করে। সো কুমিল্লার আমার বাসা থেকে আমার কুমিল্লার সদরের দূরত্ব হচ্ছে 43 কিলোমিটার। আর আমার বাড়ি থেকে ঢাকার দূরত্ব হচ্ছে মানে 45 কিলোমিটার। তার মানে বোঝা যাচ্ছে যে আসতে আমার জায়গা থেকে আমার রসমালাই আনতে যাওয়াটা আমার ঢাকায় আসা সমান সমান। সো মানুষ যে বলে, দেখলেই বলে যে রসমালাই আনছিস কিনা, রসমালাই আনছিস কিনা, রসমালাই খাওয়া। আরে বাবা, কুমিল্লা তো আমি থাকি মেলা দূর, আমার এখান থেকে কুমিল্লা মেলা দূর, তাই না? আমার এখান থেকে কুমিল্লা আমি কখনো যাই না। আমরা হসপিটাল বলি, পড়াশোনা বলি, সবকিছু আমাদের ঢাকা কেন্দ্রিক। ইভেন আমি কুমিল্লায় গিয়েছি হাতে গোনা কয়েকবার, এই কয়েকবার। আমার মামার বাসা কুমিল্লায়, এর জন্য মাঝে মাঝে যাই, হয়তো 2 বছর, 4 বছর, 5 বছর একবার যাওয়া হয়। আদারওয়াইজ আমি যাই না এখানে কোনো দরকার ছাড়া। সো বললে হবে না। রাজশাহী তো বড় একটা জেলা, রাজশাহী তো সব ঘরে ঘরে, কোনায় কোনায়, ঘরে চিপায় চাপাতে আম গাছ হয় না, তাই না? কিছু এলাকা আম গাছ আছে, কিছু এলাকা আম ভালো হয়, কিন্তু পুরা রাজশাহী জুড়ে কানায় কানায় কি আমে ভরা? অবশ্যই না। সো এটা একটু বুঝতে হবে। ঠিক আছে, আসো এবার আমরা আসি। হ্যাঁ, চলো কি বলছে দেখি প্রশ্নটা। An ideal student is an asset for a society or a country. একজন আদর্শ ছাত্র, একজন ভালো ছাত্র, একজন বুদ্ধিমান ছাত্র। তুমি আদর্শ বলতে পারো, বুদ্ধিমান বলতে পারো। সে সমাজের এবং দেশের জন্য একটা অ্যাসেট, সম্পদ। যেমন তোমরা যারা আদর্শ শিক্ষার্থী। হি ইজ সিনসিয়ার, সে খুবই সৎ, পাংচুয়াল, নিয়মানুবর্তী, অবেডিয়েন্ট এবং কি বাধ্যগত, এন্ড ল অ্যাবাইডিং এবং আইন অনুগামী একজন ছাত্র। হি নেভার ডিরেইলস, ডিরেল শব্দটার বাংলাটি জেনে রাখো, পথভ্রষ্ট হওয়া, পথভ্রষ্ট হওয়া। হি নেভার ডিরেইলস ফ্রম দ্য রাইট ট্র্যাক, সে কখনোই সঠিক পথ থেকে বিচ্ছিন্ন হয় না বা ছিটকে পড়ে না, পথভ্রষ্ট হয় না। হি ট্রাইজ হিজ বেস্ট টু ম্যাটেরিয়ালাইজ দ্য ড্রিম অফ হিজ প্যারেন্টস, সে তার বাবা মায়ের স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে। তাহলে ম্যাটেরিয়ালস মানে কি বলতো? বাস্তবায়ন করা, বাস্তবায়ন করা। ঠিক আছে, বাস্তবায়ন করা। ওকে, তারপরে কি আছে? হি ইজ আ ওয়ার্দি সিটিজেন, সে একজন যোগ্য নাগরিক, এন্ড চেরিশেস, এবং সে লালন করে, ধারণ করে প্যাট্রিয়টিক জিল, সে দেশপ্রেমী যে আদর্শ, দেশপ্রেমী যে মনোভাব, দেশপ্রেমী যে চিন্তা চেতনা, সেটা সে ধারণ করে। তাহলে জিল মানে কি? চিন্তা চেতনা, আদর্শ, মতবাদ। হি নট অনলি ডিভোটস, ডিভোট মানে হচ্ছে উৎসর্গ করা,
ডিভোটস টু রেগুলার স্টাডিজ, সে শুধুমাত্র নিয়মিত পড়াশোনার প্রতি নিজেকে উৎসর্গ করে না, বাট অলসো সার্ভস হিজ সোসাইটি ডিউরিং হিজ লেজার টাইম, সে তার অবসর সময়টাতে সে তার সমাজকে সার্ভ করে, সেবা করে। হি ইজ ফ্রুগাল ইন স্পেন্ডিং, ফ্রুগাল শব্দের অর্থ হচ্ছে ধরো অমিতব্যয়ী, হ্যাঁ সরি নট মিতব্যয়ী, যে খুব বেশি খরচ করে না, যে বুঝে শুনে খরচ করে তাকে আমরা বলেছি ফ্রুগাল পারসন। তাহলে হি ইজ ফ্রুগাল ইন স্পেন্ডিং বাট জেনারেস ইন প্রমোটিং নোবেল ডিডস, সে খরচ কম করে কিন্তু সে নোবেল ডিডস মানে মহান মহান কাজগুলোকে প্রমোট করার ক্ষেত্রে সে খুবই জেনারেস, সে খুবই সদয় একজন মানুষ। হি নেভার স্কোয়ান্ডার্স, স্কোয়ান্ডার শব্দ হচ্ছে অপচয় করা, এটা হচ্ছে অপচয়ী, সেই মিতব্যয়ী কম খরচ করে, আর স্কোয়ান্ডার শব্দ হচ্ছে অধিক খরচ করা, অপব্যয় করা, সে কখনো অপব্যয় করে না। হিজ এনার্জি এইমলেসলি, সে উদ্দেশ্যহীনভাবে তার শক্তি খরচ করে না, অযথা খরচ করে না। হিজ অনলি গোল ইজ টু ইমিউলেট হিজ ক্যারিয়ার, তার একমাত্র জীবনের লক্ষ্য হচ্ছে তার ক্যারিয়ারকে, তার জীবনের ক্যারিয়ার বা লক্ষ্যকে হচ্ছে বড় করে তোলা বা আরো বেশি সুন্দর করে তোলা। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য নাম্বার অফ আইডিয়াল স্টুডেন্টস ইজ ডিক্লাইনিং ডে বাই ডে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ভালো শিক্ষার্থীর পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। ওকে, আচ্ছা দেখি আমরা এবার প্রশ্নগুলোর উত্তর আমরা করতে পারি কিনা। হ্যাঁ, প্রথম প্রশ্ন, আইডিয়াল, তাহলে আইডিয়ালের বিপরীত, আইডিয়াল মানে কি? আদর্শ বা ভালো ছাত্র, তাই না? তাহলে আইডিয়ালের বিপরীত কি হবে বলতো? আইডিয়ালের বিপরীত কি হবে? যেই ছাত্র আদর্শ ছাত্র না, যেই ছাত্র আসলে ভালো ছাত্র না, যে ছাত্র আসলে খুব বুদ্ধিমান না, সে কি? সে হচ্ছে আইডিয়ালের বিপরীত। কি হবে ভাবো তো? আমার কাছে মনে হয় এখানে একটা শব্দ হতে পারে ইমপ্রুডেন্ট, ইমপ্রুডেন্ট, আনওয়াইজ, অবুদ্ধিমান ছাত্র, হ্যাঁ খুব বুদ্ধিমান ছাত্র না। তাহলে কি হয়? ব্যাড, ব্যাড হতে পারে। লেজি বা ব্যাড, লেজি বা ব্যাড খুব ভালো যায় না এখানে। তোমাদের আরো অ্যান্সার আশা করছি। লেজি না, লেজি এখানে যাবে না। জিল মানে কি স্যার? জিল মানে হচ্ছে যে দেশাত্মবোধক আদর্শ, দেশাত্মবোধক মতবাদ, হ্যাঁ মতবাদ, আদর্শ, তারপর হচ্ছে আগ্রহ, এগুলোকে জিল বলা হয়। আইডিয়াল ফ্লড, হ্যাঁ ফ্লড ওয়ার্ডটা হতে পারে, রাইট, ফ্লড ওয়ার্ডটা হতে পারে, ফ্লড হতে পারে, ফ্লড হতে পারে, হ্যাঁ। আচ্ছা তারপর আসো, ওবেডিয়েন্ট মানে কি? ওবেডিয়েন্ট মানে হচ্ছে যে মেনে চলা, বাধ্যগত ছাত্র। এটা সহজ একটা সিনোনিম আছে ডিসওবেডিয়েন্ট, ডিসওবেডিয়েন্ট, ওকে, যে কোনো কিছু মেনে চলা, একদম মেনে টেনে চলা হচ্ছে ডিসওবেডিয়েন্ট। ডিরেল, ডিরেল মানে কি? পথভ্রষ্ট হওয়া, পথ থেকে ছিটকে পড়া। তাহলে আমরা কি বলতে পারি? ডেভিয়েট, খুবই সুন্দর একটা ওয়ার্ড। ডেভিয়েট মানে কি? পথভ্রষ্ট হওয়া। ডেভিয়েট মানে হচ্ছে তার যে লক্ষ্য, তার যে গোল, তার যেই নিজের যে আদর্শ, সেখান থেকে সরে পড়া, ছিটকে পড়া, পথ হারা হয়ে যাওয়া, এটাকে আমরা কি বলি? ডেভিয়েট। তাহলে ডিরেইলের সিনোনিম কি পাবো আমরা? ডেভিয়েট। আবার আরেকটা ওয়ার্ড পাই ডাইভার্ট, ডাইভার্ট অর্থাৎ নিজের যে লক্ষ্য ছিল, লক্ষ্য থেকে সে ডাইভার্ট হয়ে গেছে, সে অন্য জায়গায় চলে গেছে, সে ছিটকে পড়েছে। তার লক্ষ্য ছিল সে হচ্ছে ঢাকা যাবে, সেখান থেকে কিছুটা গিয়ে সে তার পথ হারায় ফেলছে, বলি ডাইভার্ট বলি। ওকে, রাইট মানে সঠিক। তাহলে সঠিক কি হবে? সঠিক মানে হচ্ছে কারেক্ট, সিনোনিম চাইছে, কারেক্ট বলতে পারি, অথবা প্রপার, অথবা প্রপার মানে কি? সঠিক। তাহলে কারেক্ট হতে পারে অথবা প্রপার হতে পারে, কারেক্টও হতে পারে আবার প্রপার হতে পারে, ঠিক আছে? ওকে, বলছে ম্যাটেরিয়ালস মানে কি? দেখো ম্যাটেরিয়ালের শব্দ অর্থ কি পেয়েছিলাম? ম্যাটেরিয়ালস মানে হইতেছে বাস্তবায়িত করা, বাস্তবে রূপ দেওয়া, তাই না? তাহলে কি হবে? তাহলে ম্যাটেরিয়ালাইজের সাথে কি যায় আমাদের? আমরা বলতে পারি কি? রিয়েলাইজ, হ্যাঁ রিয়েলাইজ, বাস্তবে বুঝতে পারা, অথবা অ্যাকচুয়ালাইজ। অ্যাকচুয়ালাইজ মানে কি? বাস্তবায়িত করা, হ্যাঁ। তাহলে ম্যাটেরিয়ালাইজ, রিয়েলাইজ, অ্যাকচুয়ালাইজ সবগুলো শব্দ অর্থ হচ্ছে কি? বাস্তবে রূপ দেওয়া, বাস্তবে পূরণ করা, বাস্তবে কোনো জিনিসকে সঠিকভাবে এটাকে ফুটিয়ে তোলা, রিয়েলাইজ। ওর্দি মানে কি পেয়েছি আমরা? সিনোনিম ওর্দি। তাহলে ওর্দি মানে কি? ওর্দি মানে হচ্ছে যোগ্য, তাই না? তাহলে যোগ্যর সিনোনিম কি পাই আমরা? ডিজার্ভিং। ডিজার্ভিং বলি না যে হি ইজ দ্য ডিজার্ভিং পারসন, যে আমরা বলতে পারি এমবাপ্পে ইজ দ্য ডিজার্ভিং পারসন অর ডিজার্ভিং প্লেয়ার ফর গোল্ডেন বুট, তাই না? তাহলে গোল্ডেন বুটের জন্য সবচেয়ে ডিজার্ভিং পারসন কে এখন? ব্যালন ডিওর, ব্যালন ডিওর জন্য ডিজার্ভিং প্লেয়ার হচ্ছে এমবাপ্পে। এমবাপ্পে ইজ দ্য ডিজার্ভিং প্লেয়ার ফর ব্যালন ডিওর in 2025, right?
হ্যাঁ ডিজার্ভিং, খুবই সহজ ওয়ার্ড, খুবই পরিচিত ওয়ার্ড। জিল মানে কি? জিল মানে আমরা জানি হচ্ছে কারো কি বলা যায় আদর্শ। জিল মানে মনোভাব, হ্যাঁ দেশপ্রেমিক মনোভাব সে ভিতরে রাখে। তাহলে জিল শব্দের সিনোনিম কি হতে পারে? জিলের শব্দ হতে পারে যে ধরো কারেজ, 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 তাহলে সাহস। তাহলে জিল মানে সাহস হতে পারে, জিল মানে হ্যাঁ প্যাশন, এই ওয়ার্ডটা আমরা নিব, প্যাশন হতে পারে, প্যাশন, প্যাশন, কারণ প্যাশন, কারণ কারেজ, এটাকে আমরা বলেছি জিল, কোনো কিছুর প্রতি আমার যে একটা আকর্ষণ, কোনো কিছু কাজ করার যে আমার আকর্ষণ, এটাকে আমরা বলেছি জিল। ওকে, তাহলে কারেজ হতে পারে, প্যাশন হতে পারে, আরো কাছাকাছি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো নিতে পারবা। এবার সে ডিভোট মানে কি? ডিভোট মানে হচ্ছে উৎসর্গ করা। তাহলে আমরা কি বলতে পারি সহজে? সিনোনিম হচ্ছে ডেডিকেট, একেবারে পরিচিত ওয়ার্ড ডেডিকেট। হ্যাঁ, কোনো কিছুর প্রতি নিজেকে উৎসর্গ করে দেওয়া, যে আই ডেডিকেটেড মাইসেলফ ফর মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের জন্য আমাকে উৎসর্গ করে দিয়েছিলাম। আই ডেডিকেটেড টু মাই স্টাডিজ, আই এম ডেডিকেটেড টু মাই স্টাডিজ, আমি আমার পড়াশোনার প্রতি উৎসর্গকৃত। আচ্ছা, রেগুলার বিপরীত শব্দ আমরা জানি, এটা সহজ একটা ওয়ার্ড, ইরেগুলার, ইরেগুলার। ওকে, ইরেগুলার। আচ্ছা, লেজার মানে কি? লেজার মানে হচ্ছে অবসর সময়, তাহলে অবসর বিপরীত কি হবে? অ্যাক্টিভ টাইম, কাজ করার টাইম, রাইট? তাহলে লেজার যদি হয় অবসর সময়, তাহলে কি হবে? অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মর সময়, যেই টাইমটাতে আমরা কাজ করি, বা ওয়ার্কিং। লেজার বিপরীত কি হবে? ওয়ার্কিং, কর্মর টাইম বা কাজের সময়। তাহলে লেজার টাইমের বিপরীত কি হয়? অ্যাক্টিভ টাইম অথবা ওয়ার্কিং টাইম। যেই টাইমটাতে আমরা অ্যাক্টিভ থাকি, সচল থাকতেছি, কাজ করতেছি, দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভ আওয়ার অর ওয়ার্কিং আওয়ার। আর যেই টাইমটাতে আমরা অবসর থাকতেছি, ফোন টিপতেছি, ঘুমাইতেছি, খাইতেছি, দ্যাট ইজ লেজার পিরিয়ড অর লেজার টাইম। ওকে, ফ্রুগাল মানে কি? ফ্রুগাল শব্দ অর্থ আমরা জানি হচ্ছে খুবই মিতব্যয়ী, যে খুব বেশি খরচ করে না, যে বুঝে শুনে খরচ করে, অত্যন্ত অপব্যয় করে না, তাকে হচ্ছে ফ্রুগাল। তাহলে ফ্রুগাল যেহেতু অ্যাডজেক্টিভ আছে, তার বিপরীত কি হবে? বিপরীত হচ্ছে ওয়েস্টফুল। হ্যাঁ, ওয়েস্টফুল অর্থ কি? অত্যন্ত অমিতব্যয়ী। এবং আরেকটা শব্দ আমরা বলবো, সেটা হচ্ছে এক্সট্রাভেগেন্ট, এক্সট্রাভেগেন্ট, এক্সট্রাভেগেন্ট অর্থ কি? অর্থ হচ্ছে অমিতব্যয়ী, যে বুঝে শুনে খরচ করে না, অত্যন্ত বেশি খরচ করে, অত্যন্ত হ্যাঁ ল্যাভিশ, রাইট, একটা সুন্দর ওয়ার্ড ল্যাভিশ। ল্যাভিশ ওয়ার্ডটা এখানে যাবে, হ্যাঁ ল্যাভিশ, ল্যাভিশ অত্যন্ত খরুচে, ল্যাভিশলি। আমরা বললাম মধুসূদন দত্ত স্পেন্ট হিজ লাইফ ল্যাভিশলি, মধুসূদন দত্ত তার জীবনটাকে খুব মানে অপব্যয়ী ভাবে সে কাটিয়েছে, অত্যন্ত খরুচে ভাবে কাটিয়েছে, অত্যন্ত মানে অমিতব্যয়ী ভাবে সে লাইফটাকে কাটিয়েছে। ওকে, নোবেল। তাহলে নোবেল মানে কি? মহান কাজ, ভালো কাজ। তাহলে নোবেলের একটা সুন্দর বিপরীত শব্দ আছে, হচ্ছে ইগনোবেল, ইগ নোবেল। নোবেলের বিপরীত একটাই, সেটা হচ্ছে ইগনোবেল। নোবেল মানে মহান, ইগনোবেল মানে অমহান, খারাপ, নেগেটিভ জিনিস। নোবেল, ইগনোবেল, রেগুলার, ইরেগুলার। তার মাথায় রাখবা নোবেলের বিপরীত কি? ইগনোবেল, ইগনোবেল। হ্যাঁ, ইগনোবেল বা ইনসিগনিফিকেন্ট, তাৎপর্যহীন, ইনসিগনিফিকেন্ট। তাহলে নোবেল মানে কি? গুরুত্বপূর্ণ, তাহলে কি হবে? তাৎপর্যহীন হবে, ইনসিগনিফিকেন্ট বা আনইম্পর্টেন্ট, অথবা কি হতে পারে? আনইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আসো স্কোয়ান্ডার মানে কি? স্কোয়ান্ডার মানে কি? স্কোয়ান্ডার শব্দ অর্থ হচ্ছে অধিক খরচ করা, অপব্যয় করা, যেটা লাগে না সেটাও কেনা। এমন হয় না মানুষ যে সে ধর হচ্ছে ঈদের মধ্যে, তার ঈদের শপিং এর মধ্যে কিছু মেয়ে আছে দেখবা, তার ঈদের শপিং তার দরকার দুইটা, ধরো তার ড্রেস হলে তার এনাফ, হ্যাঁ ঈদের দিন পরবে, ঈদের দিন এরপরে 2-3 দিন পরবে, শেষ দুইটা ড্রেস। সে কি করবে? সে যখন সুযোগ পাবে টাকা খরচ করার, সে 5টা 7টা 10টা সে অর্ডার দিয়ে বসে থাকবে অনলাইনে। হ্যাঁ, কিছু আছে না অনলাইনের মধ্যে সারাদিন লাইভ করে, ভালো লাগতেছে তো অর্ডার দিতেছে, অর্ডার দিচ্ছে। এটা হচ্ছে স্কোয়ান্ডার, অপব্যয় করা, অধিক খরচ করা, যা প্রয়োজন না তাও খরচ করা। আমরা দেখছিলাম একটা ভিডিও আসছে না, যে ঈদের বাজেট তো 36,000 টাকা, 4 জোতা কিনছি 36,000 টাকা, 1 লাখ টাকা, লাখ টাকা। এইটা হচ্ছে স্কোয়ান্ডার, অপব্যয় করা, অধিক খরচ করা। ঠিক আছে, ওকে। তাহলে অপব্যয় যেহেতু এটা ভার্বে আছে, তাহলে ভার্বের সিনোনিম কি হবে? ওয়েস্ট হবে। খুব সহজ ওয়ার্ড, ওয়েস্ট। হ্যাঁ, সহজ, এটা যায়। আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত, তাহলে বিপরীত হবে ভাগ্যবশত, তাহলে কি হবে? লাকিলি বা ফরচুনেটলি বা লাকিলি।
ঠিক আছে, বা লাকিলি। ওকে, শেষ, ডান। হ্যাঁ, তাহলে আমরা এইটুকু পারলাম আশা করছি। হ্যাঁ, আমরা এইটুকু আমরা প্রশ্ন সলভ করতে পারলাম। চলো আমরা আরো প্রশ্ন দেখি, আমরা আরো অনেক প্রশ্ন। আচ্ছা, আমরা আমার পছন্দের বোর্ডে এসেছি। চলো, হ্যাঁ, আমার পছন্দের বোর্ড তোমাদের জানো তো, এই বোর্ডটা কোন বোর্ড? ইট ইজ OMG বোর্ড। এই বোর্ডের নাম কি বলো দেখি, পারো কিনা? এই বলো বাচ্চারা। এই টপিকে 10-এ 10 না লাগবে। হ্যাঁ মেহেদি, এই টপিকে 10-এ 10 চাইলেই পাওয়া যায়, শুধু প্র্যাকটিস, এখানে কোনো নিয়ম কানুন নাই। বারবার বলতেছি, যদি তুমি মনে করো যে ভাই এটা রুলস পড়বো, তাহলে জীবনে সবচেয়ে বড় ভুল করবা, কারণ এটা ভোকাবুলারি, এখানে রুলসে কি আছে। এই যে তোমরা আমার বোর্ডের নাম তোমরা খুব ভালোভাবেই জানো, OMG বোর্ড মিন্স কুমিল্লা বোর্ড ইকুয়ালস বুয়েট বোর্ড, রাইট? ওকে, কুমিল্লা বোর্ডে পাশ করা মানে বুয়েট মেডিকেল কনফার্ম। ওকে, চলো আমরা সলভ করি। হ্যাঁ, এই প্রশ্ন আমরা একটু দেখি, সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, কি বলছি খেয়াল করি, প্যাসেজটা পড়ো। আর্থকোয়েক মানে ভূমিকম্প ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ন্যাচারাল ক্যালামিটিস অন আর্থ। তাহলে পৃথিবীতে সবচেয়ে কমন, সবচেয়ে বেশি সংঘটিত, এখানে কমন মানে হচ্ছে প্রতিনিয়ত যেটা ঘটে, সবচেয়ে সাধারণ, সবচেয়ে কমন, সবচেয়ে প্রতিনিয়ত ঘটা প্রাকৃতিক দুর্যোগ। ক্যালামিটিস মানে কি? দুর্যোগ। দুর্যোগ হলো ভূমিকম্প। ইট ইজ অ্যান অ্যাব্রাপ্ট, হঠাৎ হঠাৎ, ইট ইজ অ্যান অ্যাব্রাপ্ট এন্ড ভায়োলেন্ট ট্রেমর। ট্রেমর মানে ফাটল। এটা অত্যন্ত তাৎক্ষণিক, অত্যন্ত তাৎক্ষণিক এবং ব্যাপক ক্ষতিকর একটা ফাটল অফ দ্য আর্থ সারফেস, পৃথিবীর ভূপৃষ্ঠে। পৃথিবীর ভূপৃষ্ঠে তাৎক্ষণিক এবং খুব ভয়ানক এক ধরনের ফাটল। ইট অকার্স ফর ভেরিয়াস রিজনস, এটা ঘটে থাকে বিভিন্ন কারণে। ইট ইজ মেইনলি কজড বাই ডিপ ক্র্যাক ইনসাইড দ্য আর্থ। এটা প্রধানত ঘটে থাকে ডিপ ক্র্যাক, খুব গভীর ফাটল, ইনসাইড ভিতরে, দ্য আর্থ পৃথিবীর ভিতরে খুব গভীর ফাটলের কারণে ঘটে থাকে, অর বাই ভলক্যানিক এরাপশন, অথবা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে এটা ঘটে থাকে। এবার আসো, ইফ দেয়ার ইজ এনি ফল্ট লাইন ইন দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া, যদি ভূগাঠনিক কোনো জায়গার মধ্যে যদি ফল্ট লাইন থাকে, অর্থাৎ যদি কোনো নরম ভূমি থাকে, নরম ভূমি যেখান থেকে ফাটল ফেটে আসতে পারে, there is a great chance of occurring earthquakes in that area, তাহলে ওই এলাকার মধ্যে আর্থকোয়েক বা ভূমিকম্প হওয়ার বড় ধরনের সম্ভাবনা থাকে, বড় সম্ভাবনা। In some cases, কিছু কিছু ক্ষেত্রে earthquake occurs because some gases try to come out from the deep of the earth, মাঝে মাঝে ভূমিকম্প ঘটে কারণ পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কিছু বায়ু বের হয়ে আসার চেষ্টা করে। বাংলাদেশ লাইজ ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়েক জোন, বাংলাদেশ অত্যন্ত সক্রিয় একটা ভূমিকম্প অঞ্চলে অবস্থান করছে, and so earthquake occurs here very frequently, এখানে খুব ঘন ঘন আমাদের ভূমিকম্প হয়, প্রতি বছরই দেখা যায় ভূমিকম্প হয়, কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে। রাজুক রেসপন্সিবল ফর দ্য প্ল্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ক্যাপিটাল সিটি, তাহলে এই ক্যাপিটাল সিটির উন্নয়নের জন্য দায়িত্বশীল রাজুক ওয়ার্নস দ্যাট, সে আমাদেরকে ওয়ার্ন করেছে যে an earthquake resistant building code should be developed, তাহলে একটা আর্থকোয়েক রেজিস্ট্যান্ট অর্থাৎ ভূমিকম্প নিরোধী একটা বিল্ডিং কোড মানতে হবে আমাদেরকে, নিয়ম কানুন মানতে হবে, টু রিডিউস লসেস, আমাদের যদি ক্ষতি কমাইতে চাই তাহলে রাজুকের দেওয়া যে নিয়ম আছে সেটা মানতে হবে। বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট আওয়ার পিপল আর নট অ্যাওয়্যার অফ দ্য গ্র্যাভিটি অফ ইটস ডেঞ্জার, আমাদের দেশের জনগণরা সতর্ক নয় অফ দ্য গ্র্যাভিটি। গ্র্যাভিটি মানে হচ্ছে এটার তাৎপর্য, গুরুত্ব বা সিরিয়াসনেস। হ্যাঁ, এখানে গ্র্যাভিটি মানে কিন্তু ওই যে তোমার কি বলে পৃথিবীর যে শক্তি, এটা না, কিন্তু এখানে গ্র্যাভিটি বলতে বোঝাচ্ছে যে এটার এই যে রাজুক যে বলতেছে কোড মেনে চলা কতটা তাৎপর্যপূর্ণ, এটার গুরুত্ব আমরা বুঝি না, বুঝছো? চলো সবাই প্রশ্ন সলভ করো। হ্যাঁ, শুরু। আমরা কিন্তু পড়া থেকে দূরে চলে গেছি। হ্যাঁ, পড়া থেকে দূরে চলে গেছি, আমরা পড়াতে ফিরে আসি। পড়া না ফেলে কিন্তু ব্যাথ ব্যবহার করেন, দেখুন সরকারি ভাবে কিন্তু বাধ্য, মানে আসতেছে আবার, সো ব্যাথের ব্যবহার কিন্তু করে ফেলবো তোমাদের উপরে। ভালো হও, ভালো হয়ে যাও মাসুদ। ওকে, প্রথম প্রশ্ন, কমনের বিপরীত কি হবে? যেটা সচরাচর ঘটে হচ্ছে কমন, তাহলে কমনের বিপরীত কি হবে? আনকমন, রেয়ার, তাই না? রেয়ার। ওকে,
তাহলে ক্যালামিটিস মানে কি, মানে হচ্ছে দুর্যোগ বলতে পারি, তাই না? দুর্যোগের সিনোনিম কি? ডিজাস্টার্স। ক্যালামিটিস প্লুরাল আছে, ঠিক আছে, ডিজাস্টার্স। অথবা আমরা বলতে পারি কি ক্যাটাস্ট্রফিস। তাহলে ক্যাটাস্ট্রফি শব্দ অর্থ কিন্তু দুর্যোগ, বিপদ, হ্যাঁ, তাহলে ক্যাটাস্ট্রফিস। ক্যাটাস্ট্রফিস প্লুরাল লাগবা, প্রশ্ন যদি প্লুরাল থাকে উত্তরগুলো প্লুরাল ফর্মই করবা। বলছে ভায়োলেন্ট, অত্যন্ত মানে ভয়ানক, অত্যন্ত কি বলা যায়, তীব্র, মারাত্মক, এটাকে আমরা কি বলি? ভায়োলেন্ট। তাহলে ভায়োলেন্ট কি হবে? ব্রুটাল, ব্রুটাল, অত্যন্ত ভয়ানক। অথবা ফিয়ার্স, ভয়ানক বলে না, ফিয়ার্স টাইগার, হ্যাঁ, অত্যন্ত ভয়ানক একটা বাঘ। তাহলে কি? তাহলে ব্রুটাল অথবা ফিয়ার্স, ভয়ানক। ডিপ, তাহলে ডিপের বিপরীত কি হবে? ডিপ মানে গভীর, তাহলে কি হবে? গভীর না হয় অগভীর। তাহলে অগভীর ইংলিশ একটা ছোট্ট সহজ ওয়ার্ড, শ্যালো। তাহলে গভীরের বিপরীত কি? অগভীর। তাহলে অগভীর কি হয়? শ্যালো হয়। সহজ শব্দ, গভীর, অগভীর। তাহলে ডিপ, শ্যালো। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি শ্যালো, ইটস আ শ্যালো পন্ড, এটা একটা অগভীর পুকুর, ঠিক আছে? আচ্ছা, ইনসাইড মানে কি? ভিতরে। তাহলে বাহিরে কি হবে? বাহিরে হচ্ছে আউটসাইড, অথবা কি হতে পারে? ইন্টেরিয়র, এক্সটেরিয়র। এক্সটেরিয়র বাহিরের অংশ, এক্সটেরিয়র, ঠিক আছে? ইন্টেরিয়র, এক্সটেরিয়র। তাহলে ইন্টেরিয়র কি ভিতরের দিক, এক্সটেরিয়র কি বাহিরের দিক, ঠিক আছে? আচ্ছা, চান্স, চান্স মানে কি? এটা সম্ভাবনা। এখানে চান্স মানে সুযোগ না, বাক্যর মানে শব্দটা যে অ্যান্সার করবা এটা প্যাসেজে কোন অর্থ দিয়েছে সেইটা গুরুত্বপূর্ণ। তাহলে প্যাসেজে বলেছে যে সম্ভাবনা রয়েছে, তাহলে সম্ভাবনা মানে কি? প্রবাবিলিটি। কি? প্রবাবিলিটি, সম্ভাবনা। বুঝছো না? তোমরা ম্যাথে পড়ছো না? সম্ভাবনা, প্রবাবিলিটি, ঠিক আছে? ওকে, অকার মানে কি? ঘটা। তাহলে ঘটার সিনোনিম চাইছে, তাহলে কি? হ্যাপেন। হ্যাপেন অর্থ কি? ঘটা। অথবা আমরা একটা গ্রুপ ভার্ব বলি, এটাকে বলেছে টেক প্লেস। টেক প্লেস অর্থ কি? ঘটা। টেক প্লেস অর্থ কি? ঘটা। তাহলে অকার অর্থ ঘটা, হ্যাপেন অর্থ ঘটা, আবার আমরা যদি বলি টেক প্লেস, এটা অর্থ ঘটা হয়, ঠিক আছে? তোমরা চাইলে মাঝে মাঝে ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারো। অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ মানে কি? অত্যন্ত সক্রিয় এলাকা। ভূমিকম্পের একটা সক্রিয় এলাকায় আমরা পড়েছি। সক্রিয়র বিপরীত শব্দ চাইছে, তাহলে অ্যাক্টিভের বিপরীত শব্দ কি হবে? ইনঅ্যাক্টিভ, রাইট? ইন অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ বলতে পারো। অথবা স্লাগিশ, অত্যন্ত যেটা অ্যাক্টিভ না, যার কোনো অ্যাক্টিভিটি নাই, এটা কেমন হচ্ছে? স্লাগিশ। হ্যাঁ, স্লাগিশ, যেটা খুব একটা অ্যাক্টিভ অঞ্চল না, এটা হচ্ছে স্লাগিশ। তবে স্লাগিশ শব্দ কখন ইউজ করবো বলতো? মানুষের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে আমরা স্লাগিশ ইউজ করবো। বাট যেহেতু এটা অ্যাক্টিভ জোন বোঝাইছে, মাটির অবস্থা, এটা স্লাগিশ কখন দিবা? পার্সনের ক্ষেত্রে, ঠিক আছে? যদি অ্যাক্টিভের বিপরীত স্লাগিশ দাও, সেটা কোন ক্ষেত্রে দিবা? ব্যক্তির ক্ষেত্রে। ব্যক্তির ক্ষেত্রে অ্যাক্টিভ স্লাগিশ হয়, কিন্তু ভূমির ক্ষেত্রে স্লাগিশ হয় না। ভূমি তো আর অলস না, মানুষ হচ্ছে অ্যাক্টিভ মানে সক্রিয়, অলস হতে পারে, লেজি হতে পারে, বাট ভূমির ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ ওয়ার্ডটাই এখানে সবচেয়ে সুন্দর, সবচেয়ে পারফেক্ট। ওকে, এবার আসো ফ্রিকোয়েন্টলি। ফ্রিকোয়েন্টলি মানে হচ্ছে খুব ঘন ঘন, খুব ঘন ঘন। তাহলে এটা বিপরীত কি হবে? বিপরীত হচ্ছে সেলডম বা রেয়ারলি, খুব কদাচিৎ বা সেলডম। কদাচিৎ বা সেলডম, খুব কম, খুব কম। রেসপন্সিবল আমরা জানি একটা সহজ শব্দ আছে, রেসপন্সিবল বিপরীত কি বলতো? ইরেসপন্সিবল। ইরেসপন্সিবল। ওকে, তাহলে ডেভেলপমেন্টের সিনোনিম কি? ডেভেলপমেন্ট কি? উন্নতি, তাই না? তাহলে উন্নতির ইংলিশ কি হবে? গ্রোথ, তাই না? গ্রোথ হতে পারে বা প্রসপার হতে পারে, বা প্রসপারিটি। প্রসপারিটি অর্থ কি? অর্থ হচ্ছে উন্নতি। তাহলে গ্রোথ মানে বৃদ্ধি, আবার প্রসপারিটি মানে কি? প্রসপারিটি মানে হচ্ছে বৃদ্ধি, উন্নতি। হ্যাঁ, আচ্ছা। রিডিউস মানে কি বলতো? রিডিউস মানে হ্রাস করা, কমিয়ে ফেলা, কমানো। তাহলে খেয়াল করো, তাহলে রিডিউসের বিপরীত চাইছে, তাহলে রিডিউসের বিপরীত কি হবে? বৃদ্ধি করা, রাইট? ইনক্রিজ বা ইনহ্যান্স অর্থ কি? বৃদ্ধি করা। তাহলে ইনহ্যান্স অর্থ বৃদ্ধি করা, ইনক্রিজ অর্থ বৃদ্ধি করা। তাহলে কমানোর বিপরীত কি হবে? বাড়ানো বা বৃদ্ধি করা, ঠিক আছে? ওকে, অ্যাওয়্যার শব্দের সিনোনিম, অ্যাওয়্যার মানে কি? সচেতন। তাহলে সচেতন কি বলবা তুমি? সচেতন বলতে পারো কেয়ারফুল, অথবা চাইলে তোমরা বলতে পারো যে বলা যায় কেয়ারফুল, বলা যায় হি ইজ ভেরি কেয়ারফুল, হি ইজ ভেরি কশাস। হ্যাঁ, কশাস, সচেতন, CAUTIOUS, কশাস, কেয়ারফুল,
cautious. ওকে, আচ্ছা হ্যাঁ, এবার আর কি হতে পারে বলতো, লাস্ট ওয়ার্ড। ভাই বলছে ভাই এক্সপান্ড দিব, হ্যাঁ এক্সপান্ড দিলে হবে, এক্সপান্ড দিলেও ভুল হবে না। হ্যাঁ কশাস দিতে পারো, কেউ কনশাস দিতে পারো, রাইট, কশাস কনশাস বোথ আর রাইট। গ্র্যাভিটি মানে আমরা বলেছিলাম এখানে গ্র্যাভিটি মানে মহাকর্ষ শক্তি বোঝাচ্ছে না, এখানে গ্র্যাভিটি বলছে কোন কথার গুরুত্ব, কথার তাৎপর্য, কথার যেই মাহাত্ম্য, সিরিয়াসনেস, লিখে হবে সিরিয়াসনেস, নাউন কিন্তু এটা কিন্তু নাউনে আছে, লিখে হবে সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স, অথবা কি হতে পারে বলতো, অথবা 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 কি হতে পারে সিরিয়াসনেস। ওকে ডান, ডান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গুড ফাইন। চলো আমরা যাই যশোর বোর্ড, যশোর যশোর যশোরের 24 সালে একদম রিসেন্টলি যে প্রশ্নটা আসছে, আমরা ওইটা একটু বুঝিয়ে বুঝে সলভ করার চেষ্টা করবো। চলো হ্যাঁ, কি পাচ্ছি দেখো, আমরা প্যাসেজটা একটু পড়ি, তোমরা প্যাসেজটা আগে মিলাও। হ্যাঁ কি বলছে খেয়াল করো, মডার্ন এডুকেশন ইজ ডিফারেন্ট ইন মেথড, বলেছে আধুনিক শিক্ষা ডিফারেন্ট ইন মেথড, আধুনিক শিক্ষার যেই তার পদ্ধতি সিস্টেম এটা অনেক আলাদা, অনেক ভিন্ন। ইট সিক্স টু ড্র আউট অ্যান্ড ডেভেলপ দ্য মাইন্ড টু মেক ইট এগার অ্যান্ড কিউরিয়াস। বলেছে যে শিক্ষা, এখনকার শিক্ষা করতে চায় আমাদের মনটাকে উন্নত করতে চায়, যাতে করে আমাদের মন কি হয়, খুব আগ্রহী হয় এবং খুব উৎসুক হয়ে ওঠে, উৎসুক কোনো জিনিস জানার জন্য, জ্ঞান পিপাসু, জিজ্ঞাসু, অথবা আমরা যেন উৎসুক হয়ে উঠি। ইট ডিপেন্ডস মোর অন অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্ট দেন আপন মেয়ার বুকিশ নলেজ। আধুনিক শিক্ষা বেশিরভাগ নির্ভর করে অবজারভেশন, নিরীক্ষণ পরীক্ষণের উপরে, রাদার দেন মেয়ার বুকিশ নলেজ, শুধুমাত্র বইয়ের জ্ঞান ব্যতীত, বইয়ের জ্ঞানের ঊর্ধ্বে গিয়ে সে কি করে এক্সপেরিমেন্ট এন্ড এক্সপেরিয়েন্স অথবা অবজারভেশন নির্ভর করে। আধুনিক শিক্ষা দেখবা আমাদের সৃজনশীল পদ্ধতিতে, হ্যাঁ নতুন নতুন শিক্ষা ব্যবস্থা আমরা দেখেছিলাম না, আলু ভর্তা এটা সেটা বানানোর কিছু সময় একটা আসছিল, ঠিক আছে ওকে। আ মাইন্ড দ্যাট ইজ ইন্টেলেকচুয়ালি অ্যালার্ট, যেই মস্তিষ্ক ইন্টেলেকচুয়ালি জ্ঞানগতভাবে সে অ্যালার্ট, উইল সিক অ্যান্ড লার্ন ফ্রম বুকস, সে বই থেকে শিখে নিতে পারবে। যে ইন্টেলেকচুয়ালি অ্যালার্ট, বুদ্ধির দিক দিয়ে যে অ্যালার্ট আছে, সে ওর দিয়ে এর সিনোনিম কি ভাইয়া, ওর দিয়ে সিনোনিম হচ্ছে ডিজার্ভিং, হ্যাঁ অর্থাৎ হচ্ছে যে ব্যক্তি হচ্ছে কোনো জিনিসের যোগ্য, ডিজার্ভিং। ওকে, ইট ডেভেলপস ল্যাটেন্ট ট্যালেন্টস, তাহলে এই আধুনিক শিক্ষা কি করে আমাদের, আমাদের ল্যাটেন্ট, আমাদের নিদ্রিত বা লুকায়িত, লুকায়িত আমাদের জ্ঞানকে কি করে, মেধাকে তুলে ধরে অফ অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তির। টিচার্স প্লে মোর অফ আ কোচিং রোল দিস ডেজ, শিক্ষকরা এখন এক ধরনের কোচের মতো দায়িত্ব পালন করে। আগে শুধু পড়াইতো, ক্লাস নিত, এখন হচ্ছে তারা অনেক ধরে ধরে শিখাইতে হয়। দে আর নট জাস্ট ইনস্ট্রাক্টরস, তারা শুধুমাত্র এখন প্রশিক্ষক নয়, শিক্ষক নয়, লেকচারার নয়, হু ডেলিভার আ লেসন, যারা একটা লেসন বা পাঠ ডেলিভার করে। রাদার দে সাপোর্ট এন্ড গাইড দ্য স্টুডেন্টস অ্যাক্টিভিটিস অ্যাজ কোচেস ডু, তারা এখন শিক্ষার্থীদেরকে সাপোর্ট করে এন্ড গাইড করে এবং পরিচালিত করে কিসের মতো, একজন গাইড, একজন কোচ যেমন খেলোয়াড়কে খেলা শিখায়, ধরে ধরে শিখায়, প্রবলেমগুলো সলভ করে দেয়, এখনকার টিচাররা ওই রকম প্রবলেম বোঝায় দেয়, এটা করো, এটা করো, এটা করলে এটা হবে, এইভাবে করলে ম্যাথটা সলভ হবে। আগে শুধু লেকচার দিত, এখন লেকচারের মধ্যে আর টিচাররা মানে তোমার কি নাই, আবদ্ধ না, লেকচারের বাইরে গিয়ে, লেসন পাঠের বাইরে গিয়ে অনেকভাবে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার কাজ এখন শিক্ষকদের আছে। ওকে, আচ্ছা দেখি আমরা এই প্রশ্নটা সবাই একটু সলভ করতে পারে কিনা, সবাই একটু মনোযোগ দাও। হ্যাঁ কি বলছে, মডার্ন, মডার্ন মানে কি, আধুনিক, নতুন, তাই না? তাহলে মডার্নের বিপরীত কি হবে বলতো ভাইয়ারা, মডার্নের বিপরীত হবে হচ্ছে পুরাতন, রাইট? তাহলে আমি কি পাচ্ছি, ওল্ড বলতে পারি, অথবা পুরাতন বলে কি বলা যায়, ওল্ড বলতে পারো, অথবা মডার্ন বিপরীত কি হয়, মডার্ন ওল্ড, তাহলে এনশিয়েন্ট, প্রাচীন পড়াশোনা, এনশিয়েন্ট, এনশিয়েন্ট, হ্যাঁ, অথবা সেকেলে পড়াশোনা, পুরাতন পড়াশোনা যদি বলো সেকেলে, আমরা বলেছি অবসোলিট, অবসোলিট, হ্যাঁ OBSOLET, অবসোলিট হচ্ছে সেকেলে, যেটা অনেক দিন আগে চলে গেছে সিস্টেম। ডিফারেন্ট, ডিফারেন্ট বিপরীত, তাহলে ডিফারেন্ট যদি হয় আলাদা আলাদা, তাহলে বিপরীত কি হবে, সিমিলার অথবা সেম, সিমিলার অথবা সেম। ওকে, তাহলে মেথড মানে কি, মেথড মানে হচ্ছে
সিনোনিম চাইছে, মেথড মানে পদ্ধতি, হ্যাঁ পদ্ধতি, সিস্টেম। কি বলবো, মেথড মানে হচ্ছে সিস্টেম অথবা প্রসেস অথবা প্রসিজিওর অথবা টেকনিক। আচ্ছা, ডেভেলপ মানে কি উন্নত করা, তাহলে ডেভেলপের বিপরীত কি হবে? ডেভেলপের বিপরীত কি হবে? রিগ্রেস, অবনতি করা, রিগ্রেস, ঠিক আছে? তাহলে ডেভেলপ মানে হচ্ছে উন্নতি করা মনকে, আর রিগ্রেস মানে হচ্ছে হ্যাঁ অ্যালাইক হবে, অনেকে অ্যালাইক দিচ্ছ, পিঙ্কল বলেছে অ্যালাইক, হ্যাঁ অ্যালাইক ইজ অলসো রাইট অ্যান্সার। তাহলে ডেভেলপ মানে হচ্ছে উন্নতি করা, আর রিগ্রেস মানে হচ্ছে অবদমিত করা, অবনমিত করা, ছোট করা, হ্যাঁ অনুন্নত করা। তাহলে কিউরিয়াস, কিউরিয়াস এর সিনোনিম চাইছে, কিউরিয়াস মানে কি খুবই উৎসুক কোনো কিছুর ব্যাপারে, সে খুবই আগ্রহী। তাহলে কিউরিয়াস এর সিনোনিম কি পাবো? ইন্টারেস্টেড, খুবই আগ্রহী, হ্যাঁ। অথবা কি পড়া যায়? কিউরিয়াস, ইন্টারেস্টেড, আর কি বলা যায় বলতো? এটা সিনোনিম চাইলে তোমরা একটু বলতে পারো, হ্যাঁ আমার কাছে ইন্টারেস্টেডটাই মাথায় আসতেছে, আরো কিছু যদি তোমার মনে হয় তোমরা বলতে পারো। কিউরিয়াস, ইন্টারেস্টেড, হি ইজ ভেরি কিউরিয়াস অ্যাবাউট দ্য সাবজেক্ট, হি ইজ ভেরি ইন্টারেস্টেড টু লার্ন। হ্যাঁ কি হতে পারে? পিকুলিয়ার বলেছে অনেকে, পিকুলিয়ারটা খুব বেশি সুন্দর লাগে না। পিকুলিয়ার শব্দ হচ্ছে অদ্ভুত, এগার, এগার, রাইট, এগার, এগার শব্দটা যায়, ফাইন, এগার, এগার শব্দ থেকে আগ্রহী। পিকুলিয়ার মানে হচ্ছে অদ্ভুত জিনিস, হ্যাঁ অদ্ভুত, পিকুলিয়ার, হ্যাঁ। এবার আসো, অবজারভেশন মানে কি? পরীক্ষা নিরীক্ষা, তাই না? তাহলে অবজারভেশনকে আমরা বলতে পারি এক্সামিনেশন, এক্সামিনেশন অথবা এক্সপেরিমেন্ট, অথবা এক্সপেরিমেন্ট। বলছে মেয়ার শুধুমাত্র, ছোট, অল্প, তাহলে কি মেয়ার মানে অনলি, অনলি বা সিম্পল। আজকে সাদা সিধা, সাধারণত, অল্প, এটাকে আমরা কি বলি? অল্পকে, কম, শুধুমাত্রকে আমরা বলি কি? মেয়ার, মেয়ার। যে মাই মাদার ইজ নট মেয়ার আ হাউস ওয়াইফ, শি ইজ অলসো মাই টিচার। আমার মা শুধুমাত্র আমাদের বাড়ির একজন হাউস ওয়াইফই নয়, আমার মা আমার বেস্ট টিচার, আমার মা আমার সবচেয়ে ভালো শিক্ষিকা। আমরা বলি না আমাদের সবচেয়ে ভালো শিক্ষা কে দেয়? ছোটবেলা আমাদের লালন পালন করা, আদব কায়দা শেখানো, পড়াশোনা ছোটকাল থেকে শেখানো, এটা কে করছে? আমার মা শিখাইছে, তোমাদের মা শিখাইছে। সো our mothers are not merely housewife, they are our best teachers, তারা আমাদের সবচেয়ে কাছের শিক্ষক। আসল নলেজ, তাহলে নলেজের সিনোনিম কি হবে? জ্ঞান, জ্ঞান মানে তথ্য, তাই না? তাহলে জ্ঞান হচ্ছে এক ধরনের তথ্য, তাহলে কি বলতে পারি? নলেজ মিন্স ইনফরমেশন, রাইট? নলেজ মিন্স কি পাবো আমরা? ইনফরমেশন। এই নলেজকে যদি আমরা দক্ষতা চিন্তা করি তাহলে আমরা স্কিলও বলতে পারি, স্কিলও বলতে পারি, হ্যাঁ স্কিল বলা যায়। অ্যালার্ট, সতর্ক, তাহলে যে সতর্ক না সে কি হবে? হ্যাঁ তোমরা লার্নিং দিয়েছো, দ্যাটস অলসো রাইট, লার্নিং যারা দিবা দ্যাটস অলসো রাইট। বাট উইজডম না, উইজডম হচ্ছে তোমার, উইজডম শব্দ হচ্ছে তোমার কি বলে এটাকে? বুদ্ধি। অ্যালার্ট, তাহলে অ্যালার্টের বিপরীত কি হবে? অ্যালার্ট হচ্ছে কোনো বিষয় যে সতর্ক, আর সতর্ক যে না সে কি হবে? হচ্ছে কেয়ারলেস, কেয়ারলেস বিপরীত শব্দ, বা আমরা কি বলবো এটাকে? আনঅ্যাওয়্যার, আনঅ্যাওয়্যার, অসতর্ক, ঠিক আছে? এটা কি বলবো? কেয়ারলেস অথবা আনঅ্যাওয়্যার, কেয়ারলেস অথবা আনঅ্যাওয়্যার। ল্যাটেন্ট মানে কি? লুকায়িত, সুপ্ত, যেটা লুকিয়ে আছে। তাহলে ল্যাটেন্টকে আমরা সহজ একটা শব্দ দেব, সে হচ্ছে হিডেন, হিডেন মেধা, আমাদের লুকায়িত মেধা, যেটা লুকায়িত আছে। ট্যালেন্ট মানে কি? ট্যালেন্ট মানে বুদ্ধি, ট্যালেন্ট মানে দক্ষতা, তাই না? ট্যালেন্টের সিনোনিম হতে পারে কি? ইন্টেলেকচুয়ালিটি, ইন্টেলেকচুয়ালিটি, ইন্টেলেকচুয়ালিটি। তাহলে এখানে তুমি এটাকে এক্সপার্টাইজ বলতে পারো, দক্ষতা, এক্সপার্টাইজ। তুমি চাইলে এটাকে আরো কি বলতে পারো? উইজডম বলতে পারো, বুদ্ধি বলতে পারো, তাই না? উইজডম, এখানে উইজডম বলাটা যায়, ঠিক আছে? ওকে। মোর, মোর মানে বেশি, তাহলে মোরের বিপরীত চাইছে, তাহলে মোরের বিপরীত এটা ফিউও হতে পারে, ফিউয়ার অথবা লেস, দুইটার যে কোনো একটা। যদি কাউন্টেবল হয় তাহলে ফিউয়ার, আনকাউন্টেবল হয় কি হবে? লেস হবে। ফিউয়ার অথবা লেস, ফিউয়ার অথবা লেস। সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে কাউকে হচ্ছে সহায়তা করা, তাহলে সাপোর্টের বিপরীত কি হবে? কাউকে বাধাগ্রস্ত করা, তাই না? সহায়তার বিপরীত কি হবে? বাধাগ্রস্ত করা। তাহলে সাপোর্ট যদি হয় সহায়তা, তাহলে আমরা কি পাচ্ছি জায়গার মধ্যে? বাধা দেওয়া হচ্ছে হ্যাম্পার, হ্যাম্পার বা হিন্ডার, হ্যাম্পার বা হিন্ডার, হিন্ডার বা
ইন্টারফেয়ার বাধাগ্রস্ত করা, কারো হস্তক্ষেপ করা, ইন্টারফেয়ার। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি আমরা? সাপোর্টের বিপরীতে হ্যাম্পার পাচ্ছি, হিন্ডার পাচ্ছি বাধাগ্রস্ত করা, আবার ইন্টারফেয়ার শব্দ অর্থ কি? ক্ষতি, মানে কারো কাজে হস্তক্ষেপ করা। তাহলে গাইডের বিপরীত চাইছে, তাহলে গাইড মানে সঠিক পথে পরিচালিত করা, তাহলে কি হবে? মিসগাইড। মিসগাইড। আবার যদি আমরা ভুল পথে পরিচালিত করা, মিসলিড। হ্যাঁ, মিসলিড, মিসগাইড অথবা মিসলিড। ঠিক আছে, ডান। মিসগাইডও হতে পারে, আবার মিসলিডও হতে পারে। আচ্ছা, আমরা জানি এটা আসে আমাদের 8 নং প্রশ্নে, এবং আমাদের মার্ক হচ্ছে 7, 14টা 7 মার্ক প্রশ্ন থাকে। হ্যাঁ, এটা মানে শেষের প্রশ্ন আগে চলে আসছে, পেজ একটা। ওকে, আমরা একটু রাজশাহী বোর্ড মামুর বেটা 23-এর প্রশ্নে যাই, চলো। হ্যাঁ, আমরা একটা ছোট্ট ব্রেক নিব, কি বলতো? আমরা 1 ঘন্টা 10 মিনিট আমরা 24-এর সবগুলো মোটামুটি প্রশ্ন সলভ করেছি। আমরা কি ছোট ব্রেক নিব নাকি একটানা চালাবো, বলো? তোমাদের মতামত কি? ছোট্ট পোল নিলাম। ছুটি দেন না, এখনই ছুটি না, আমরা আরো প্রশ্ন আছে, এখনই ছুটি না। বলেছে ব্রেক দেন, অনেকে বলছে নো থ্যাঙ্কস। হ্যাঁ, হাত ব্যথা হয়ে গেছে, আমারও তো হাত ব্যথা হয়ে গেছে। দেখো আমি তো লিখতেছি, টানা লিখতেছি, তাই না? তোমাদের শুধু হাত ব্যথা হয়েছে, আমার হাত ব্যথা মুখ ব্যথা দুইটাই হয়ে গেছে। হ্যাঁ, পরীক্ষার খাতায় কিভাবে লিখবো? সহজ। পরীক্ষার খাতায় শুধু এই যে দেখো, এটা এ নাম্বার না, এই দিয়ে শুধু অ্যান্সারটা লিখবা। ধরো অপটিমিস্টিকের বিপরীত শব্দ কি? প্যাসিমিস্টিক। প্যাসিমিস্টিক, শেষ, এটাই অ্যান্সার। পরীক্ষাতে শুধু এবিসি দিয়ে অ্যান্সারটা লিখবা। পরীক্ষার খাতায় কোনো প্রশ্ন তুলতে হবে না, সিনোনিম কিছু লিখতে হবে না। প্রশ্নের সাথে তোমাকে এই যে এখানে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, সিনোনিম লেখো, অ্যান্টোনিম লিখো। তো ওই শব্দটা ধরো অপটিমিস্টিকে তোমার বিপরীত চাইছে, তাহলে প্যাসিমিস্টিক, তাহলে শুধু এ দিয়ে এইটুকু অ্যান্সার লিখবা। বি দিয়ে ধরো সাকসেসের সিনোনিম চাইছে, সাকসেস মানে কি? সফলতা, প্রসপ্যারিটি, তাহলে বি দিয়ে শুধু প্রসপ্যারিটি লিখবা, এইটুকু অ্যান্সার। ঠিক আছে, কন্টিনিউ করতে পারেন ভাইয়া। ওকে, আমরা কন্টিনিউ করি। ঠিক আছে, আমরা তাহলে ব্রেকে না যাই আর, চলো। আচ্ছা, আমরা রাজশাহী বোর্ডে 23-এ যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা আমরা একটু সলভ করি। হ্যাঁ ভাইয়া, এভাবে সুন্দর করে পড়ানোর জন্য অনেক থ্যাঙ্কস। বিপ্লব অনেক অনেক প্লেজার। চেষ্টা করছি তোমাদেরকে যেন বেস্ট সাপোর্টই দেওয়া যায়, এবং তোমরাও চেষ্টা করো যেন ক্লাসের মধ্যে ভাইয়া যেভাবে পড়াচ্ছি, তোমাদের সকল ভাইয়া যেভাবে পড়াচ্ছে, সেই পড়াটাকে তোমরা অর্জন করতে পারো, নিতে পারো। তোমাদের শুধু হাত ব্যথা হচ্ছে, আমাদের হাত ব্যথা হয়, আমাদের মুখ ব্যথা হয় কথা বলতে গিয়ে। ইভেন আমরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা টানা ক্লাস নিই, আমাদের অনেক সময় মাজা পা পর্যন্ত ব্যথা হয়। সত্যি কথা, তোমরা জানো কিনা জানি না, আমরা একটা সহজ তোমাদের একটা সত্যি ঘটনা বলি। মাঝে তোমাদের পাওয়ার প্লে ক্লাস, আমি তো সাধারণত পাওয়ার প্লে ক্লাস তো বড় ক্লাস, তাই না? ধরো একাডেমিক ক্লাস আমি মোটামুটি ইংলিশ ইউনিভার 4-এ আমি ক্লাস নিয়ে হচ্ছে 1 ঘন্টা, সর্বোচ্চ 1.5 ঘন্টা, এর বেশি না। এর মধ্যে মোটামুটি ক্লাস হয়ে যায়। তো পাওয়ার প্লে তো একটা পাওয়ার কম্প্যাক্ট প্যাক না, এখানে তো অনেক দীর্ঘ ক্লাস নিতে পারবো না। আমি ধরো ইংলিশ উইনার 4-এর মধ্যে ক্লাস নিয়েছি 50টার বেশি। আমরা প্রত্যেকটা টপিক খুঁটিনাটি ধরে 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 পড়াইছি, এক ক্লাসকে 2 বারে নিয়েছি। তো সেই জায়গার মধ্যে তোমাদের ক্লাসগুলো হয় 3 ঘন্টা 2.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস হয়ে যায়, 3 ঘন্টা 3.5 ঘন্টা ক্লাস হয়ে যায়। সো ওই ক্লাস করতে গিয়ে দেখা যায় 3.5 ঘন্টা ক্লাস করতে গিয়ে মাঝে মাঝে যেটা হয়, ক্লাসটা করাইলাম, করানোর পরে আমরা যখন বন্দিবাসলা অফিসে আমাদের সোফার মধ্যে আমরা বসি, গিয়ে টেবিলে বসি বা চেয়ারে বসি, মাজা পুরো ব্যথা হয়ে যায়। সত্যি কথা, তোমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস নেবো আজকে, আমার নেওয়ার পরে আমি মুখে কথা বলতে পারবো না অনেকক্ষণ। ইভেন আমি অনেকক্ষণ বসে থাকবো অফিসের মধ্যে, বসে তারপরে আমি বের হব, বের হয়ে হাঁটা যায় না। 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নেওয়ার পরে হাঁটা যায় না, তখন অনেক কষ্টে রিক্সায় উঠা বসে একটা শান্তিতে বসি, তারপরে বাসায় নামি। সো এই যে স্যাক্রিফাইস গুলো, এটা আমাদের তো অবশ্যই দায়িত্বের জায়গা আছে, দায়ভারের জায়গা আছে। সবসময় চেষ্টা করবা, তোমরা অনেকে আছো শুধু টাকা দিয়ে সবকিছু কাউন্ট করো। এভরিথিং ইজ ক্যান নট বি কাউন্টেড উইথ মানি। টাকা দিয়ে সবকিছু কাউন্ট করা যাবে না। তোমার শিক্ষকের দায়িত্বশীলতা, তোমার শিক্ষকের ভালোবাসা তোমার প্রতি, তোমার শিক্ষকের দায়বোধ, ন্যায় নীতি, মোরালিটি, অনেস্টি, সিনসিয়ারিটি, সবকিছুকে কাউন্ট করতে হবে। এই সবকিছুকে কখনোই টাকা দিয়ে কাউন্ট করা যায় না। সো আজকে আমি হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার বোনের, আমি হসপিটাল থেকে শেষ করে দ্রুত এসে আমি এখানে ক্লাসে দাঁড়াইছি। যে কোনো ভাবে এটা ছুটি নেওয়া যেত, তাই না? অফলাইনে হইলে টিচার কিন্তু তোমাকে এত রাতে ক্লাস করাইতো না, বা এরকম ব্যস্ততা অ্যাপয়েন্টমেন্ট থাকলে ক্লাস বন্ধ রাখতো। বাট আমি অ্যাপয়েন্টমেন্ট টিচার ডাক্তার দেখিয়ে শেষ করে রিক্সা দিয়ে দ্রুত দৌড়ে আইসা ক্লাসে দাঁড়াইছি, এবং 4 মিনিট লেট হয়েছে, তোমরা দেখেছো আমি এই ডাক্তার থেকে আসছি। সো এই ব্যাপারগুলোকে মাথায় রাখবা।
যে এই ছোট ছোট টিচারের যে আত্মত্যাগ, টিচারের যেই ডেডিকেশন, স্যাক্রিফাইস, এই ব্যাপারগুলো শিক্ষার্থীদের সফল হতে ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের জন্য সফল হয়ে তোমরা বড় হয়ে যেন এই শিক্ষকের প্রতি তোমাদের শ্রদ্ধাগুলো যেন কখনোই কমে না যায়। অনেকে এমন হয় তোমাদের দেখেছি যে কলেজ শেষ করে ভার্সিটিতে গেছে, ভার্সিটিতে গিয়ে না বড় ভাই বা ওই রেসপেক্টটা রাখে না, মনে হয় যে ভাই ভাই তো এই তো হইছেই, তো ম্যারেজে টাকা দিয়ে পড়ছে, এত আবার কি আছে, টাকা দিয়ে তো তুমি কলেজের টিচারের কাছে পড়ছো, টাকা দিয়ে তো তুমি স্কুলের টিচারের কাছে পড়ছো, তাই বলে কি ওই টিচারকে তুমি যেন তেন করবা? করা পসিবল? করা উচিত না। সো এটা মাথায় রাখবা সবসময় যে শিক্ষকের প্রতি তোমার সম্মান, তোমার সততা, ন্যায়, এগুলো যেন কখনোই না কমে যায়। তোমরা যেই আমাদের পরিশ্রমটা দেখো, যে 2.5 ঘন্টা ক্লাস নিলাম, তোমরা শুধু সময়টা দেখো 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার পেছনে একটা শিক্ষকের স্লাইড বানানো থেকে শুরু করে এই ক্লাসের প্রিপারেশন নেওয়া, ক্লাসটাকে বেস্ট ভাবে ডেলিভার করা, 2.5 ঘন্টা 3 ঘন্টা টানা কথা বলা, হাতে লেখা, পায়ে দাঁড়িয়ে থাকা, মাজা ব্যথা করা, হ্যাঁ, রাত জেগে 12টা 1টা পর্যন্ত ক্লাস নেওয়া, সেই প্রত্যেকটা বিষয় একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। কখনো এগুলোকে টাকা দিয়ে কাউন্ট করতে যাবা না যে ভাই আমি তো আপনাকে 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছি কোর্সে। না, তুমি অফলাইনে যদি পড়তা 1500 টাকায় তুমি পুরো সাবজেক্ট কি প্রিপারেশন নিতে পারতা? না, পারতা না। সো ওইভাবে কাউন্ট করবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু এখানে আসি। হ্যাঁ, কি বলছে বলো। হি ইজ অপটিমিস্টিক অফ হিজ সাকসেস। অপটিমিস্টিক মানে হচ্ছে সফলতার ব্যাপারে আশাবাদী থাকা। সে তার সফলতার ব্যাপারে সে আশাবাদী যে সে সফল হবে। হি ওয়ার্কস হার্ড, সে কঠোরভাবে বা ভালোভাবে পরিশ্রম করে, অ্যান্ড অ্যাবাইডস বাই হিজ টিচার্স গাইডলাইন্স, এবং সে তার শিক্ষকের নিয়ম কানুন বা উপদেশগুলো সে মেনে চলে। হি আন্ডারস্ট্যান্ডস দ্যাট, সে এইটা বোঝে যে ইট ইজ ইম্পর্টেন্ট টু বি ডিলিজেন্ট, পরিশ্রমী। ডিলিজেন্ট মানে কি? পরিশ্রমী, কঠোর পরিশ্রমী। সে এটা জানে যে পরিশ্রমী হওয়াটা বেশ গুরুত্বপূর্ণ। হি ডাজ নট রিলাই অন এনিওয়ান, সে কারো উপর নির্ভর করে না। রিলাই অন শব্দটা হচ্ছে নির্ভর করা। and believes that, এবং বিশ্বাস করে যে honesty and hard work, সততা এবং কঠোর পরিশ্রম can help one reach the peak of success, এবং সে বিশ্বাস করে যে সততা এবং কঠোর পরিশ্রমী একজনকে সাহায্য করতে পারে reach the peak of success, সফলতার সর্বোচ্চ স্বর্ণ শিখরে পৌঁছাতে। সে বিশ্বাস করে যে কঠোর পরিশ্রমী পারে একটা মানুষের সর্বোচ্চ সফলতার শিখরে পৌঁছাতে সাহায্য করতে পারে। হি হারবার্স, হারবার মানে হচ্ছে লালন করা, ধারণ করা, মনের মধ্যে পালন করা। হি হারবার্স দ্য ফেইথ দ্যাট, সে ওই বিশ্বাসটাকে লালন করে যে আ ল্যাবারাস ম্যান, একজন পরিশ্রমী মানুষ, ইজ শিওর টু শাইন, সে নিশ্চিত সফল হবে। একজন পরিশ্রমী মানুষ নিশ্চিত সফল হবে। দেখো কি কথা বলছে, হি হারবার্স দ্য ফেইথ, সে ওই বিশ্বাসটাকে মনের মধ্যে ধারণ করে যে আ ল্যাবারাস ম্যান ইজ শিওর টু শাইন, একজন পরিশ্রমী মানুষ, একজন শ্রমী মানুষ, একজন কঠোর পরিশ্রমী মানুষ নিশ্চিতভাবে সফল হবে। মেধাবী হলেই সফল হওয়া যায় না, মেধাবী হলেই সবকিছু করা যায় না, যদি তুমি অলস হও, যদি তুমি সেই মেধায় কাজে না লাগাও। কিন্তু একজন পরিশ্রমী মানুষ একটা শার্প ছুরি অনেক কিছু করতে পারে, কিন্তু সেটা ফেলে রাখলে সেই শার্পনেস কাজে আসে না। বাট একটা মোটামুটি শার্প ছুরি যদি প্রতিনিয়ত এটা দিয়ে কিছু কাটা হয়, ওইটা আস্তে 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 ধারালো হয়ে যায়। সো মনে রাখবা। চলো, অপটিমিস্টিক মানে কি বলতো? অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী। তাহলে আশাবাদীর বিপরীত কি হবে? এটার সুন্দর একটা বিপরীত আছে, বিপরীত হচ্ছে প্যাসিমিস্টিক। কি? প্যাসিমিস্টিক। ওকে, আরেকটা শব্দ হয় তাহলে আশাবাদী, তাহলে কি হবে? আশাহত বা আশাহীন, যার কোনো আশা নাই, তাহলে কি হবে? হোপলেস। কি হবে? হোপলেস বা এইমলেস, বা এইমলেস। এইমলেস, যার কোনো ধরনের আশা নাই, যে কোনো ভালো জিনিস চাচ্ছে না, সে বিশ্বাস করে তার হবে কোনো কিছু, তাকে বলেছে হোপলেস বা এইমলেস বা পারপাসলেস। হার্ড মানে কি? কঠোর ভাবে, তাই না? সিনোনিম চাইছে, যদি বলতে পারো প্রপারলি বলতে পারো, প্রপারলি বা হ্যাভিলি, অনেক বেশি কঠিন ভাবে, তাহলে কি হবে? প্রপারলি অথবা হ্যাভিলি। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, জানতে পারা, তাই না? তাহলে কি হবে? আন্ডারস্ট্যান্ড মানে হতে পারে নো, হতে পারে আমি জানি যে, অথবা আই রিয়েলাইজ, আমি বুঝতে পারি যে, আবার আই কম্প্রেহেন্ড। কম্প্রেহেন্ড মানে কি? বোঝা। কম্প্রেহেন্ড, তাহলে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, নো অর্থ বোঝা, জানা, রিয়েলাইজ মানে জানা, আবার কম্প্রিহেন্ড শব্দের অর্থ আবার পুরোপুরি বুঝতে পারা। কম্প্রিহেন্ড শব্দ অর্থ কি? বুঝতে পারা।
রাইটলি হবে না ভাইয়া, রাইটলি হতে পারে, প্রপারলি রাইটলি সেম জিনিস, রাইটলি প্রপারলি সেম জিনিস। ডিলিজেন্ট সিনোনিম চাইছে, ডিলিজেন্ট মানে কি পরিশ্রমী, তাই না? ডিলিজেন্ট মানে কি পরিশ্রমী, তাহলে হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং অথবা ল্যাবারাস, ল্যাবারাস। তাহলে ল্যাবারাস মানে কি পরিশ্রমী, তাহলে ডিলিজেন্ট মানে কি পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং পরিশ্রমী, ল্যাবারাস পরিশ্রমী। তাহলে ডিলিজেন্ট শব্দটা মনে রাখবা, তাহলে বাকিগুলো পারবা। ডিলিজেন্ট মানে কি পরিশ্রমী মানুষ, অত্যন্ত কর্মঠ মানুষ, ঠিক আছে, পরিশ্রমী। এবার আসো অনেস্টি, সততা, তাহলে বিপরীত কি হবে? ডিসঅনেস্টি, ডিস অনেস্টি অথবা ডুপ্লিসিটি। ডুপ্লিকেট বলি না, ডুপ্লিকেটের নাউন কি? ডুপ্লিসিটি, ডুপ্লিসিটি। তাহলে কি হবে? ডিসঅনেস্টি অথবা ডুপ্লিসিটি, ডিসঅনেস্টি অথবা ডুপ্লিসিটি। অর্থাৎ হ্যাঁ, ডিলিজেন্টের আরেকটা সিনোনিম আছে ইন্ডাস্ট্রিয়াস, সেটা দিতে পারো, ইন্ডাস্ট্রিয়াস দিতে পারো চাইলে। হ্যাঁ, ডিলিজেন্ট ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াস অর্থ কি পরিশ্রমী মানুষ। চলো তবে কি পাচ্ছি বলতো? পিক, পিক মানে সর্বোচ্চ চূড়া, তাই না? কোনো কিছু সর্বোচ্চ চূড়া, তাহলে পিককে কি বলবো? পিকের অনেকগুলো সিনোনিম আছে, দেখো, যেমন জেনিথ, জেনিথ বলতে পারো, পিনাকল বলতে পারো, অ্যাপেক্স বলতে পারো, অ্যাপেক্স মানে সর্বোচ্চ চূড়া, হ্যাঁ, জুতার ব্র্যান্ড যদি ওটা, বা সামিট, সামিট বলতে পারো, সামিট। এই সবগুলো শব্দ অর্থ হচ্ছে সর্বোচ্চ চূড়া। হ্যাঁ, আর বিপরীত চাইলে কি হইতো? বটম হইতো, বটম বা বেস। হ্যাঁ, তাহলে পিক, পিক মানে সর্বোচ্চ চূড়া, পিকের বিপরীত শব্দ কি হবে? বটম বা বেস। হ্যাঁ, সর্বনিম্ন চূড়া, সর্বনিম্ন জায়গা। তাহলে জেনিথ, পিনাকল, অ্যাপেক্স, সামিট, টপ, সবগুলো অর্থ হচ্ছে সর্বোচ্চ চূড়া। ল্যাবারাস মানে কি আমরা জানি? ল্যাবারাস মানে পরিশ্রমী। ল্যাবারাসের বিপরীত কি হবে? অলস, পরিশ্রমী না যে। ল্যাবারাসের বিপরীত কি পাবো আমরা? লেজি, হ্যাঁ, অলস বা স্লাগিশ অথবা লেথার্জিক, লেথার্জিক, লেথার্জিক। তাহলে কি পেলাম আমরা? লেজি, স্লাগিশ, লেথার্জিক, সবগুলো শব্দ অর্থ হচ্ছে, আমরা বলতে পারো আইডল বলতে পারো, আইডল, তাই না? অর্থ কি? অলস। তাহলে সবগুলো অর্থ কি? অলস, লেজি, স্লাগিশ, লেথার্জিক, আইডল, সবগুলো শব্দ অর্থ কি? অলস মানুষ, তাই না? ওকে, সাকসেসের বিপরীত কি? সাকসেসের বিপরীত অবশ্যই আমরা জানি সহজ, ফেইলিওর, ফেইলিওর। তাহলে সফলতা আর কি হবে? বিপরীত কি হবে? ফেইলিওর মানে হচ্ছে অসফলতা বা ব্যর্থতা। তাহলে গাইডলাইন্স মানে কি? পরামর্শ বা আদেশ, উপদেশ, তাই না? তাহলে গাইডলাইন্সের সিনোনিম কি হবে? অ্যাডভাইস হতে পারে, নাউন কিন্তু, অ্যাডভাইস অথবা সাজেশনস বা ডিরেকশনস। তাহলে কি হবে? ডিরেকশন। হ্যাঁ, ডিরেকশন, শিক্ষক যেই যে ডিরেকশন দিয়েছে শিক্ষার্থীরা সেটা মেনে চলেছে, তাহলে কি বলবো? ডিরেকশনস। হ্যাঁ, প্লুরালে আছে অ্যানসারগুলো। আচ্ছা, অ্যাডভাইসেস, হ্যাঁ, অ্যাডভাইসেস যেহেতু প্লুরাল করতে বলছে। ইম্পর্টেন্টের বিপরীত কি? আনইম্পর্টেন্ট, তাই না? ইম্পর্টেন্ট সহজ কথা কি বলি? আনইম্পর্টেন্ট বা ইনসিগনিফিকেন্ট, আনইম্পর্টেন্ট অথবা ইনসিগনিফিকেন্ট, ইনসিগনিফিকেন্ট। ওকে, তারপর কি আছে বলতো? রিলাই, রিলাই মানে হচ্ছে কারোর উপরে নির্ভর করা, কোনো কিছুর উপর বা কোনো ব্যক্তির উপর কি নির্ভর করা, কি বলি? রিলাই, রিলাই অর্থ কি? নির্ভর করা। রিলাইয়ের বিপরীত সিনোনিম কি বলতো? সহজ ওয়ার্ড, রিলাই অর্থ নির্ভর করা, রিলাই অর্থ হচ্ছে নির্ভর করা। তাহলে রিলাই অর্থ কি হবে? আমরা জানি রিলাই শব্দ একটা সহজ সিনোনিম আছে, ডিপেন্ড, ডিপেন্ড অন সামওয়ান, ডিপেন্ড অন সামথিং, কার উপর নির্ভর করা। তাহলে রিলাই কি পাচ্ছি আমরা? ডিপেন্ড। আসো, হেল্প মানে কি? সাহায্য করা। তাহলে হেল্পের বিপরীত কি হবে? কাউকে ঝামেলা তৈরি করা, কাউকে বাধা দেওয়া, রাইট? তাহলে হেল্পের বিপরীত কি হবে? হ্যাম্পার, ওই যে সাপোর্টেরটা। হ্যাঁ, কি হবে? হ্যাম্পার অথবা ইন্টারফেয়ার, অথবা কি হতে পারে? ধরো হ্যাম্পার হতে পারে, ইন্টারফেয়ার হতে পারে, অথবা অবস্ট্রাক্ট, কাউকে বাধাগ্রস্ত করা, অবস্ট্রাক্ট, অবস্ট্রাক্ট। ওকে, তাহলে হারবার, হারবার হচ্ছে কি? লালন করা, ধারণ করা, মনের মধ্যে একটা জিনিসকে পালন করা। তাহলে হারবার কি হবে? চ্যারিশ, চ্যারিশ, চ্যারিশ হতে পারে, অথবা হোল্ড হতে পারে, হোল্ড, ধারণ করা। হোল্ড হতে কি? চ্যারিশ হতো ধারণ করা। এসি বন্ধ, হাই হাই,
মানে কেমন লাগতেছে, দেশি বন্ধ করছো কখন তো জানি না। আচ্ছা, হোল শাইন অর্থ কি বলতো? শাইন ভার্বে আছে, তাহলে শাইন অর্থ কি? শাইন অর্থ হচ্ছে সফলতা অর্জন করা, সফল হওয়া, তাই না? তাহলে শাইন কি হবে? প্রসপার সিনোনিম আছে, ভার্বে আছে প্রসপার, অথবা কি আছে একটা শব্দ সাকসিড, ভার্বে কিন্তু সাকসিড। সাকসিড তাহলে কি হয়? আমাদের প্রসপারও হতে পারে, সাকসিডও হতে পারে। ঠিক আছে, শেষ। ওকে, আমরা বুঝলাম এটা, আশা করতেছি এটাও ক্লিয়ার হওয়ার কথা। ঠিক আছে, ওকে, চলো আমরা একটু কক্সবাজারে যাই, আমরা আবার একটু চট্টগ্রামের দিকে একটু ঘুরে আসি। হ্যাঁ চলো, আমরা এখন একটা সুন্দর জিনিস পড়বো। হ্যাঁ, একটু ডিফারেন্ট। হ্যাঁ, ইংলিশ উইনার 4 চলে আসলো থেকে। হাই হাই, এই কেমন কথা। আচ্ছা, লগতে কিছু আসা যায় না, লগতে আমি খেয়াল করি নাই, স্লাইডের মধ্যে লগো ইংলিশ উইনার চলে আসছে না। সরি সরি সরি, দুঃখিত। আচ্ছা, এই পর্যন্ত পাওয়ার প্লে ছিল না, এর পরেরগুলো আবার ইংলিশ উইনার চলে আসছে না। ও আচ্ছা, দুঃখিত। হয় মাঝে মাঝে হয়ে যায় না এরকম, বলো তো? মাঝে এরকম ভুল হইতে পারে কিন্তু, তাই না? এরকম ভুল হতে পারে লাইফে, ভুল লাইফে হতেই পারে, তাই না? ওকে, তাহলে ইংলিশ 4 দেখে কোনো প্যারা নিও না তোমরা, হ্যাঁ? কারণ এইচএসসি তো একাডেমিক, তো একাডেমিক অ্যাডমিশন তো না, একাডেমিক দেখা যায় এক স্লাইডের জিনিসপত্র আরেক স্লাইডে পড়াই, আরেক ক্লাসে পড়াই, এরকম হয়ে যায়। ঠিক আছে, তোরা কোনো প্যারা নিও না, চাপ নিও না। ইংলিশ উইনার, হ্যাঁ ওকে, চাপ নিও না। কারণ কি? কারণ হচ্ছে ধরো আমরা তো এই একই জিনিস তোমার পড়াইছি না। একবার সিলেটে আসেন। আচ্ছা, আমরা একবার সিলেটে যাই, চলো আমরা চায়ের বাগানে একটু ঘুরে আসি। চলো, সিলেট সিলেট সিলেট, তুমি কোথায় আছো দেখি? সিলেট আছে না? বরিশাল আছে আমাদের, যশোর আছে, সিলেট আছে কি? সিলেট তো কোনো প্রশ্নই তো নেই আজকে। হাই হাই, যশোর বোর্ড নিয়েছি, এটা বরিশাল বোর্ড নিয়েছি, সিলেট ইজ দেয়ার এনি কোয়েশ্চেন ফ্রম? ইয়েস, সিলেট বোর্ডে একটা প্রশ্ন আছে। চলো, ওকে সিলেট। ওকে এভরিওয়ান, আমরা একটু চায়ের বাগানে যাই। চলো চলো, আমরা চা বাগানে যাই। সিলেট বোর্ড, সিলেট বোর্ড 2023 প্রশ্ন আমরা একটু বুঝে বুঝে সলভ করার চেষ্টা করি। চলো, কি বলছে দেখি। দিনাজপুর বোর্ড কি করছে ভাই? আচ্ছা, আমরা নেক্সট টপিকে, হ্যাঁ বরিশাল আছে, বরিশালও করাবো আজকে। তবে আমরা নেক্সট ক্লাসে আমি খুব মনোযোগ দিয়ে দিনাজপুর আর ময়মনসিংহ রাখবো, কারণ এই দুইটা বোর্ডকে আমি সবসময় একটু কেন যেন আমার চোখে এই দুইটা বোর্ডকে খুব কেমন যেন মনে হয় যে ময়মনসিংহ নতুন বোর্ড আর দিনাজপুর মনে হয় যে এমন দূরে, তাই না? তো সেই জন্য আমি পরবর্তী রাজশাহী এবং যশোরকে উপেক্ষা করে আমি দিনাজপুর এবং ময়মনসিংহে আমি আমার জীবনের মনের মণিকোঠায় আমি জায়গা দিব। ঠিক আছে, আচ্ছা আমরা একটু সিলেট বোর্ডে যাই, আমরা একটু রাজশাহীতে, আমরা সিলেটে যাই। হামজা চৌধুরী এসেছে বাংলাদেশে এখন সিলেটের। চলো আমরা একটু দেখি কি বলছে। ফেসবুক ইজ আ ভেরি পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। ফেসবুক হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটা সামাজিক যোগাযোগ মাধ্যম উইথ ওভার 800 মিলিয়ন ইউজার্স, যেখানে 800 মিলিয়নের উপরে ব্যবহারকারী রয়েছে। বাট ইট হ্যাজ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইফেক্টস অন ইটস ইউজার্স। কিন্তু এর ব্যবহারকারীর উপর এর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব রয়েছে। প্রভাব, উই ক্যান কিপ টাচ, আমরা যোগাযোগ রাখতে পারি, আমরা যোগাযোগ রাখতে পারি উইথ আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের সাথে, অ্যান্ড রিলেটিভস, আমাদের আত্মীয়দের সাথে। ইট ইজ দ্য বেস্ট মিনস, এটা সবচেয়ে ভালো মাধ্যম। মিনস মানে কিন্তু এখানে কি অর্থ না, মিনস হচ্ছে মাধ্যম। ইট ইজ দ্য বেস্ট মিনস টু স্টে কানেক্টেড, অর্থাৎ একত্রে থাকার, একসাথে থাকার সবচেয়ে ভালো মাধ্যম উইথ পিপল, মানুষের সাথে। ফেসবুক হেল্পস আস মেক ফ্রেন্ডশিপ ইভেন উইথ আননোন পিপল, আমাদেরকে মানে অপরিচিত ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করতে সাহায্য করে ফেসবুক। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে ইট ইজ ভেরি ইজি ফর সাইবার বুলিজ টু থ্রাইভ। তাহলে সাইবার বুলিজ থ্রাইভ, তাই মানে হচ্ছে চলা, ঘটা। সাইবার বুলিজ ঘটার জন্য সবচেয়ে সহজ মাধ্যমে কিন্তু এই সোশ্যাল মিডিয়া। দেন আই ক্যান হ্যারেস I can harass anyone. There I can harass anyone, আমি যে কাউকে অপবাদ দিতে পারি। Besides, teenagers are spending too much time on it. মধ্যবয়সী ছেলেমেয়েরা, কিশোর কিশোররা অনেক বেশি সময় অপচয় করে সোশ্যাল মিডিয়ায়। ওকে, শেষ। চলো আমরা একটু শব্দগুলোকে চিন্তা করি। হ্যাঁ, পপুলার, তাহলে পপুলার বিপরীত হবে আনপপুলার বা আননোন। আনপপুলার, অজনপ্রিয় বা একদম অপরিচিত, আননোন। ঠিক আছে, তো তোমরা চাইলে এটাকে আনপপুলারও বলতে পারো, আননোনও বলতে পারো। হ্যাঁ, পপুলার বিপরীত কি সহজ, আনপপুলার অথবা আননোন, যেটা আমরা সবসময় একদম একদম পরিচিতই না। আচ্ছা,
বিতে আছে ইফেক্ট। ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, কোনো কিছুর উপর প্রভাব। তাহলে ইফেক্টের সিনোনিম কি হবে? প্রভাব। ইম্প্যাক্ট হতে পারে, প্লুরাল আছে যেহেতু, তাহলে প্লুরাল ইম্প্যাক্টস, তাহলে কি হবে? অথবা ফলাফল, কনসিকোয়েন্সেস। কনসিকোয়েন্সেস অর্থ কি? অর্থ হচ্ছে কোনো কিছুর ফল বা ফলাফল। আসো টাচ মানে কি? আমরা জানি টাচ মানে হচ্ছে কি? সংস্পর্শে থাকা। হ্যাঁ, টাচের সিনোনিম কি বাবা? কন্টাক্ট। কন্টাক্ট বা কানেক্টিভিটি। কানেক্টিভিটি অর্থাৎ সংস্পর্শ। ফ্রেন্ডস, ফ্রেন্ডসের বিপরীত কি পাই আমরা? শত্রু, তাই না? বন্ধুর বিপরীত কি? শত্রু। তাহলে কি হবে? এনিমিজ, প্লুরাল। এনিমিজ, শত্রু। ওকে, তাহলে ফ্রেন্ডস আর এনিমিজ, বন্ধু শত্রু। মিন্স মানে মাধ্যম, তাহলে মাধ্যমের সিনোনিম কি হবে? মাধ্যম হচ্ছে মিডিয়া, অথবা মিন্স কিন্তু প্লুরাল, তাহলে মিডিয়া কিন্তু প্লুরাল হবে, মিডিয়া হবে না, ওয়েজ, অথবা মাধ্যম মিডিয়া হতে পারে, ওয়েজ হতে পারে, আর কি হতে পারে? পাথস হতে পারে, পাথ, পথ, পাথস, পথ। তাহলে পথ মাধ্যম একই জিনিস, পথ বা মাধ্যম। আচ্ছা, কানেক্টেড মানে কি? কানেক্টেড মানে হচ্ছে সংযুক্ত থাকা, একতা থাকা। তাহলে বিপরীত কি হবে? সেপারেটেড। তাহলে বিপরীত কি হবে? কানেক্টেড ডিসকানেক্টেড হতে পারে, ডিস কানেক্টেড, অথবা কি হতে পারে বলতো? সেপারেটেড, সেপারেটেড। ওকে, আচ্ছা এবার আসো হেল্প। ওই যে এটা অনেকবার আসছে তাই না? সাহায্য করা, তাহলে কি হবে? হেল্পের সিনোনিম কি হবে? হেল্পের সিনোনিম হচ্ছে সাপোর্ট। এটা আমার সিনোনিম চাইছে। অ্যাসিস্ট হতে পারে, কাউকে সহায়তা করা। তাহলে অ্যাসিস্ট হতে পারে, সাপোর্ট হতে পারে, দুইটা অর্থ কি? কাউকে সাহায্য করা। এবার আছে কি? মেক। তাহলে মেক মানে বানানো, ক্রিয়েট। তাহলে মেক মানে কি? বানানো বা তৈরি করা। তাহলে আমরা কি দিতে পারি? বিল্ড বলতে পারি। বিল্ড মানে বানানো, বা ক্রিয়েট মানে কি? ক্রিয়েট মানে হচ্ছে তৈরি করা অথবা বানানো। তাহলে বিল্ড হতে পারে, ক্রিয়েট হতে পারে, বানানো। আননোন, তাহলে আননোনের বিপরীত কি হবে? খুবই নোন। আননোনের বিপরীত কি? সহজ, নোন, পরিচিত, তাই না? নোন হতে পারে, হ্যাঁ, পরিচিত। ইজি, ইজির বিপরীত কি? ইজির বিপরীত হচ্ছে টাফ হতে পারে, হার্ড হতে পারে, অথবা টাফ হার্ড, দুটোই তো হয়ে গেল, তাই না? হার্ড অথবা টাফ। স্ট্রাইভ মানে হচ্ছে চেষ্টা করা, চালানো, তাই না? কোনো কিছু চেষ্টা করা। স্ট্রাইভের সিনোনিম হচ্ছে ট্রাই। স্ট্রাইভ অর্থ কি? চেষ্টা করা। স্ট্রাইভ শব্দ হচ্ছে তীব্রভাবে চেষ্টা করা, এটা সিনোনিম কি হবে? ট্রাই, কোনো কিছু চেষ্টা করা। আচ্ছা, হ্যারেস মানে কি? ওকে বিরক্ত করা, তাই না? তাহলে হ্যারেসের সিনোনিম কি পাবো আমরা? হ্যারেসের সিনোনিম হচ্ছে ডিস্টার্ব। ডিস্টার্ব পাই আমরা, আর কি পাই বলতো? ডিস্টার্ব হতে পারে কাউকে কি বলা যায়? কাউকে টিজ করা হইতে পারে, টিজ, মানে টিজ, ইফ টিজ বলি না, ইফ টিজিং, টিজ। টিজ হতে পারে অথবা ডিস্টার্ব হতে পারে। তারপর আসো টিনেজার মানে কি? কিশোর বয়সী। তাহলে টিনেজার বিপরীত হবে? বৃদ্ধ হবে। তুমি অ্যাডাল্ট বলতে পারো বা ওল্ড বলতে পারো, তাই না? ওল্ড, প্রাপ্তবয়স্ক, অ্যাডাল্ট। স্পেন্ড মানে কি? খরচ করা। তাহলে খরচের সিনোনিম কি হবে? খরচের সিনোনিম হচ্ছে ওয়েস্ট হবে। ওয়েস্ট হতে পারে, অথবা হ্যাঁ, ওয়েস্ট দিলেই হয়ে যায়। তাই স্পেন্ড মানে খরচ করা, ওয়েস্ট মানে কি? টাকা পয়সা ব্যয় করা বা খরচ করা। ঠিক আছে, টাকা পয়সা ব্যয় করা। হ্যাঁ, তোমরা ম্যাচিওর বলতে পারো, ম্যাচিওর বলতে পারো, এখানে অ্যাডাল্ট বলতে পারো, ওল্ড বলতে পারো। আর স্পেন্ড মানে খরচ করা, ওয়েস্ট মানেও কি? ব্যয় করা। ঠিক আছে, ব্যয় করা। ডান। ওকে, আমরা সিলেটের চায়ের বাগান থেকে ঘুরে এবার কোথায় যাব? আমরা আমরা চলে আসি একটু আবার কোথায়? সিলেটের চায়ের বাগান তো গেল আমাদের। কয়টা প্রশ্ন আছে আমাদের? জাস্ট দুইটা প্রশ্ন আছে আজকে। হ্যাঁ, একটা তোমাদের হোমওয়ার্ক, আরেকটা ভাইয়া করাবো। চলো আমরা একটু সাগর কন্যা কাছে যাই। সাগর কন্যা, সাগর কন্যা যদি কুয়াকাটা, আমরা চট্টগ্রামে যাবো। ঠিক আছে, চলো। ওয়েলকাম টু বরিশাল। আমরা বরিশাল না, বরিশালের একটাই প্রশ্ন আছে, এটা তোমাদের জন্য থাকবে। ঠিক আছে, একটা প্রশ্ন আমি কিন্তু সব ক্লাসে হোমওয়ার্ক দিই। সো বরিশালের সর্বশেষ, আমাদের বরিশালে ইলিশ, বরিশালের পেয়ারা, বরিশালের বরিশাল আমরা খুব মজার। আমি বরিশাল গিয়ে আমরা খেয়ে খুব ফ্যান হয়ে গেছি। আমাদের ঢাকার আমরা আর বরিশালে আমরা, মানে আমার কাছে অনেক পার্থক্য মনে হয়েছে। আমাদের ঢাকার আমরা হয় এটুকু এটুকু, বরিশাল আমরা এত বড়, এত বড় আমরা হয়। হ্যাঁ, আমি যখন বরিশালে যাই তখন হচ্ছে যে ইয়াতে যাই না, কি যেন কি বাসে যাই, সাকুরা বাস বলে। হ্যাঁ, আমি গিয়েছি 4-5 বার বরিশালে। আমি যখন মেডিকেলের ক্লাস নিতে যাই, তো আমি ওইখানে যাই মেডিকো প্লাসে। তো মেডিকেল অ্যাডমিশনের সময় যখন ক্লাস নিতে যাই, তখন হচ্ছে সাকুরা যখন থামায় তখন যাই
ওইখানে ইয়া খাই, কি যেন বলে, আমরা এত বড় বড়, আমরা এত বড়, অনেকগুলো অনেক মিষ্টি হয় আমরা, হ্যাঁ। সো খুব পছন্দের আমার। আসো আমরা আমরা পড়বো হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023। হ্যাঁ, আমরা একটু প্যাসেজটা পড়ি, খেয়াল করো কি বলছে। আ গুড রাইটার মাস্ট বি আ গুড রিডার। আ গুড রাইটার, একজন ভালো পাঠক, মাস্ট বি আ গুড রিডার, একজন ভালো লেখক অবশ্যই একজন ভালো পাঠক। কারণ যে ভালো না পড়বে, যে বেশি না পড়বে, সে ভালো লিখতে পারবে না। আ গুড রিডার মে বি আ গুড স্পিকার, একজন ভালো পাঠক হতে পারে একজন ভালো বক্তা। অর মেক আ গুড রিসাইটেশন, আবার সে ভালো পাঠও করতে পারে। পাঠ করা মানে কি, পড়া আর কি, পড়া বা রিসাইটেশন করা। ওকে, রিসাইটেশন মানে হচ্ছে পাঠ করা। নাথিং অফ দিস ইজ ইম্পসিবল ফর আ ম্যান ইফ হি ইজ নট লেজি। একজন মানুষ যদি অলস না হয়, তাহলে এই যে ভালো পাঠক হওয়া, ভালো কথক হওয়া, স্পিকার হওয়া, রাইটার হওয়া, কোনো কিছু তার পক্ষে অসম্ভব না। দ্য মেইন থিং ইজ সিনসিয়ারিটি, প্রধান ব্যাপার হচ্ছে তোমার যে সচেতনতা, তোমার সচেতনতা, কাজের প্রতি তোমার যে মনোযোগ, সিনসিয়ারিটি। সিরিয়াসনেস শুড অলসো বি টেকেন আন্ডার কনসিডারেশন, তোমার যেই সিরিয়াসনেস এর ব্যাপারটা আছে, তোমার খুব, তুমি যে একটা জিনিসের প্রতি খুবই খুবই কেয়ারফুল, তোমার কেয়ারফুল বা সচেতনতা, এটাকে আমাদের বিবেচনায় আনতে হবে। তোমাকে ভালো রাইটার হতে হলে তোমাকে, তোমার বিবেচনায় অবশ্যই তোমাকে সিরিয়াসনেস থাকতে হবে। ইফ আ ম্যান ইজ সিরিয়াস, একজন ম্যান যদি খুব সতর্ক হয়, হি ক্যান মেক ইম্পসিবল পসিবল, সে অসম্ভবকে সম্ভব করতে পারে অনন্ত জলিল। ইফ উই বিকাম সিরিয়াস ইন আওয়ার ইন্টেনশন, আমরা যদি আমাদের চিন্তা ভাবনায়, মানসিকতায়, চিন্তা ভাবনায়, মানসিকতায়, উদ্দেশ্যের দিক দিয়ে যদি আমরা, উদ্দেশ্যের দিক দিয়ে যদি আমরা খুব সিরিয়াসলি সতর্ক হই, উই ক্যান শাইন ইন লাইফ, আমরা জীবনে সফল হইতে পারবো। ঠিক আছে, পারবো। আদারওয়াইজ, অন্যথায়, উই উইল সাফার আ লট এন্ড আওয়ার লাইফ উইল ফিল আপ উইথ আনহ্যাপিনেস, আমরা অনেক কষ্ট ভোগ করতে হবে এবং জীবন হয়ে যাবে দুঃখে কষ্টে ভরপুর। ঠিক আছে, আমাদের মুস্তাসিমের মতো। কাঁদো মুস্তাসিম, কাঁদো। ওকে, চল আমরা এবার একটু প্রশ্নগুলো সলভ করি। ঠিক আছে, চলো। প্রথম প্রশ্ন হচ্ছে, রাইটারের সিনোনিম কি? রাইটার মানে লেখক। তাহলে যদি বই লেখক হয়, তাহলে বই লেখক আমরা কি বলি বলতো? অথর। কি বলি? অথর। আর শুধু বই না লিখে যদি পত্রিকায় লেখালেখি করে, তাকে আমরা কি বলি? কলামিস্ট। COLUMNIST, কলামিস্ট। হ্যাঁ, কলামের মধ্যে শেষের এনটা সাইলেন্ট লেটার। ওকে, আচ্ছা। তাহলে গুড, গুডের বিপরীত আমরা জানি, গুড হচ্ছে ব্যাড। গুড সিনোনিম বিপরীত কি হবে? ব্যাড। ব্যাড, খারাপ। ওকে, আসো স্পিকার। স্পিকার মানে কি? যে কথা বলে, তাই না? স্পিকারের সিনোনিম কি হবে? স্পিকারের সিনোনিম হচ্ছে লেকচারার। লেকচারার, যে ধরো ক্লাসে কথা বলে, যে তাকে বলে লেকচারার। লেকচারার। আর যে হচ্ছে ধরো কোনো কবিতা টবিতা বলে, তাকে বলে ওরেটর। ওরেটর, ঠিক আছে, ওরেটর। রিসাইটেশন মানে কি? রিসাইটেশন মানে পাঠ বা আবৃত্তি। তাহলে সিনোনিম কি হবে? সিনোনিম রিডিং বলতে পারো, রিডিং। পাঠ যদি চিন্তা করি, লেসন বলতে পারো, লেসন। লেসন বলতে পারো, রিডিং বলতে পারো, অথবা চাইলে এটাকে কি বলতে পারো? এটা বলতে তুমি স্টাডি বলতে পারো, পড়াশোনা। ওকে, তারপর আসো ইম্পসিবল। ইম্পসিবল সিনোনিম কি? অসম্ভব, তাই না? তাহলে আনফিজিবল। আনফিজিবল বা ইমপ্র্যাকটিক্যাল, যেটা এবং বাস্তবিক না। বাস্তবিক না যেটা, এটা অসম্ভব, তাই না? ইমপ্র্যাকটিক্যাল। ইমপ্র্যাকটিক্যাল, ঠিক আছে? ইমপ্র্যাকটিক্যাল বা আনফিজিবল, যেটা অবাস্তব, অসম্ভব। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? ইম্পসিবল সিনোনিম কি? আনফিজিবল বা ইমপ্র্যাকটিক্যাল। ইমপ্র্যাকটিক্যাল মানে কি? যেটা বাস্তবিক না, যেটা চিন্তাই করা যায় না, ঠিক আছে? বাস্তবিক না। লেজি, লেজির বিপরীত বলছে, তাই না? লেজি যদি হয় অলস, তাহলে এখানে কি হবে? অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ মানে খুবই খুবই সতেজ। আমরা হতে পারে কি? অ্যাক্টিভ হতে পারে এনার্জেটিক, খুবই খুবই শক্তি সামর্থ্যপূর্ণ। এনার্জেটিক, এনার্জেটিক, ঠিক আছে? ওকে, তারপর আসো সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি মানে কি? আমরা জানি এটাকে সততাও বলা যায়, অনেস্টি বলা যায়। অনেস্টি বলা যায় সিনসিয়ারিটিকে। আবার সিনসিয়ারিটি বিপরীত শব্দ চাইছে না, তাহলে ডিসঅনেস্টি হবে, দুঃখিত। বিপরীত চাইছে, তাই না? তাহলে সিনসিয়ারিটি, ইনসিনসিয়ারিটি। ইনসিনসিয়ারিটি অথবা ডিসঅনেস্টি, অথবা কি হবে? ডিসঅনেস্টি। ওকে, সিরিয়াসনেস, সতর্কতা। তাহলে কি হবে? সিরিয়াসনেস, কেয়ারফুলনেস। কেয়ারফুলনেস, কেয়ারফুলনেস, সতর্কতা, ঠিক আছে? অথবা অ্যাওয়ারনেস, অথবা তোমরা এখানে কি বলতে পারো? অ্যাওয়ারনেসও বলতে পারো।
কেয়ারফুলনেস অথবা অ্যাওয়ারনেস, বোথ আর রাইট। ওকে, কনসিডারেশন মানে ভাবনা, চিন্তা। কনসিডারেশনকে সহজে বলতে পারো চিন্তা, যদি বলি আমরা থট। ভাবনা হচ্ছে কি হবে? থট। কনসিডারেশন কি হবে? থট। একজন হচ্ছে বানান নিয়ে কি জন্য বলা দেখি? বানানে পারি না, মাঝে মাঝে বানানই পারি না। হ্যাঁ, বানান না পারলে অবশ্যই চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, বানানোর জন্য কাজ করতে হবে। অ্যাওয়ারনেস হয়, হ্যাঁ অ্যাওয়ারনেস হয়। ইফাত, এই যে ভাইয়া অ্যাওয়ারনেস দিছি। পসিবল, পসিবলের বিপরীত, পসিবলের বিপরীত হচ্ছে ইম্পসিবল বা আনফিজিবল। পসিবলের বিপরীত কি হবে? ইম্পসিবল। বলে তো ইম্পসিবল বা ইমপ্র্যাকটিক্যাল। ইন্টেনশন মানে হচ্ছে ইচ্ছা, মনোভাব, কারো উদ্দেশ্য, তাই না? তাহলে উদ্দেশ্য যদি হয় তাহলে কি হবে? এইম হতে পারে, লক্ষ্য, অথবা গোল হতে পারে, অথবা অবজেক্টিভ হতে পারে, অথবা পারপাস হতে পারে। সবগুলো অর্থ কি? উদ্দেশ্য। শাইন মানে কি? সফল হওয়া। তাহলে কি হবে? প্রসপার হতে পারে, প্রসপার, অথবা কি হতে পারে? সাকসিড, সফল হওয়া, সাকসিড। তাহলে প্রসপার হতে পারে, সাকসিড হতে পারে। ওকে, সাফার মানে কি? কষ্ট ভোগ করা, সহ্য করা, কোনো জিনিস সহ্য করা। তাহলে সহ্য করা ইংলিশ কি? টলারেট বলতে পারো, অথবা এন্ডিওর। এন্ডিওর সহ্য করে যাওয়া। কষ্ট পাইতেছি 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 পাইতেছি, সহ্য করা, অনেক কষ্ট সহ্য করা আমি বলি। আমরা বলেছি হ্যাঁ তোমার উইশ, ইন্টেনশনের সাথে উইশ যাবে না। লক্ষ্য, উইশ মানে কিন্তু লক্ষ্য না, উইশ মানে হচ্ছে ইচ্ছা, আমি কি চাই। আর লক্ষ্য মানে হচ্ছে আমি এটা আমি এই জায়গায় পৌঁছাবো। আর উইশ মানে যদি আমার যদি এটা হইতো, আমার যদি এটা জিনিসটা যদি পাইতাম, ঠিক আছে? টলারেট বা এন্ডিওর। আনহ্যাপিনেস বিপরীত কি হবে? হ্যাপিনেস। শেষ। আনহ্যাপিনেস, হ্যাপিনেস। ডান। ওকে, তাহলে আজকে আমরা বেশ অনেকগুলো প্রবলেম সলভ করছি, অনেকগুলা। তোমাদের জন্য একটা প্রশ্ন শুধু ভাইয়া হোমওয়ার্ক দিচ্ছি, সেটা কোনটা বলো তো? বরিশালের মনুরা, তোমাদের জন্য ভাইয়া এই প্রশ্নটা হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। পারা যাবে? পারা যাবে হোমওয়ার্ক? এই প্রশ্নটা হ্যাঁ কি দিয়ে দিছে? হসপিটালিটি দিয়ে প্রশ্ন আসছে, ঠিক আছে? তাহলে একটা প্রশ্নই তোমাদের জন্য ভাইয়া, না একটা না, দুইটা প্রশ্ন হোমওয়ার্ক রাখবো, ঠিক আছে? এটা আর হচ্ছে এটা, দুইটা প্রশ্ন, যশোর বোর্ড 2023। এই দুইটা প্রশ্ন তোমরা নিজেরা সলভ করবা, ঠিক আছে? হ্যাঁ, এগুলো কোথায় খাতায় কিভাবে লিখবো? খাতায় এই যে ভাইয়া তোমাদের দেখাই দিছি, দেখো দেখো খাতায় এইভাবে লিখবা। ধরো এ নাম্বার দিয়ে, ধরো এই যে ভাইয়া একটা প্রশ্ন সলভ হয়ে যায়, হ্যাঁ তোমরা অনেকে এখনো বুঝতে পারো নাই। ধরো এই যে প্রশ্নটা না, এটা তো আমাদের প্রশ্নের আকার লেখার জন্য এইভাবে লিখছি। পরীক্ষা খাতায় কিভাবে আনসার করবা? পরীক্ষার খাতায় শুধু এইগুলা লিখবা। যেমন এ দিয়া, এটা তো থাকবে না তোমার পরীক্ষার প্রশ্নের মধ্যে, পরীক্ষার এটা প্রশ্নে তোমার খাতায় থাকে, এতে হবে শুধু আনপপুলার। এবং পরীক্ষার খাতায় একাধিক আনসার লিখবা না। আর একটা ব্যাপার খুব মনোযোগ দিয়ে শোনো, পরীক্ষার খাতার মধ্যে কোনোভাবেই একাধিক অ্যান্সার লিখবা না। পরীক্ষার খাতায় লিখবে একটা অ্যান্সার। ধরো তুমি এতে কি লিখবা? শুধু আনপপুলার। বিতে শুধু কন্টাক্ট। সিতে শুধু মিডিয়া। একাধিক 4টা 5টা উত্তর পরীক্ষার খাতায় লেখার দরকার নেই। আমরা কেন লিখলাম? আমরা মনে রাখার সুবিধার্থে, আমরা শেখার সুবিধার্থে। বেশি জানাটা ইম্পর্টেন্ট, বাট পরীক্ষার খাতায় বেশি বেশি লিখবা না। ধরো একটা প্রশ্নের অ্যান্সার ম্যাথমেটিক্যালি করলে একভাবে করলে হয়, আবার এটার ম্যাথে অন্যভাবে করা যায়, অন্য সূত্র দিয়ে করা যায়। তুমি কি পরীক্ষার খাতায় 3টা অ্যান্সার লিখবা? অবশ্যই না। তুমি যে কোনো একটা সঠিক পদ্ধতি অবলম্বন করলেই হবে। তুমি কি করবা? এতে আনপপুলার, বিতে কন্টাক্ট, সিতে মিডিয়া, ডিতে সাপোর্ট। এইভাবে শুধু এইগুলো শুধু উত্তর হবে, আবার এবার শুধু এগুলো হবে, ঠিক আছে? ভাইয়া একটা প্রশ্ন, খুলনা বোর্ড না দিয়ে যশোর আর দিনাজপুর বোর্ড কেন দিয়েছে? এটা আমি জানি না কেন যশোর বোর্ড দিয়েছে, এগুলো আমরা জানি না, ঠিক আছে? বোর্ড কেন দিল, সরকারিভাবে কেন দিল, এটা তো আমরা জানি না। যেমন ধরো আমাদের কুমিল্লা বোর্ড দিয়েছে, সো এখন প্রশ্ন আসতে পারে যে ভাই লক্ষ্মীপুর বোর্ড কেন দিল না? নোয়াখালী প্রশ্ন করবে যে নোয়াখালী বোর্ড কেন দিল না, তাই না? তো ব্যাপারটা হচ্ছে হয়তো মিডল পয়েন্ট চিন্তা করে দেয় আর কি, যে যেখান থেকে কানেক্ট করা যায়, যেখানের প্রযুক্তিগত উন্নয়ন বেশি, যে জায়গার মধ্যে হচ্ছে অর্থনৈতিক ডেভেলপমেন্ট বেশি, সো ওইভাবে হয়তো চিন্তা করে আর কি, তাই না? রংপুর বিভাগ, তাই না, বড় বিভাগ, কিন্তু রংপুরের তো বোর্ড নাই, তাই না? রংপুর বোর্ড তো হয় না। কি হয়? রংপুর বিভাগের মধ্যে দিনাজপুর বোর্ড আছে, হ্যাঁ, তারপরে এদিকে আছে রাজশাহী। তো
ওইভাবে চিন্তা করতে হবে যে রংপুর আসলে রংপুরের শিক্ষা বোর্ড কিন্তু এখানে না, শিক্ষা বোর্ড হচ্ছে দিনাজপুরে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই শেষ করছি। আমরা বেশ কিছু প্রবলেম সলভ করলাম, বাকি প্রশ্নগুলো তোমাদের, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি ভাইয়া। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এবং সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।